প্রথমে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আয়োজিত টিউটোরিয়াল ক্লাস। আমাদের বিষয় হচ্ছে ভূগোল। আমি সংহতি মজুমদার। আজকে আমার সামনে উপস্থিত প্রত্যেক গুরুজনকে প্রথমে আমার শ্রদ্ধা, আর যারা আমার খুব প্রিয় ছাত্রছাত্রী আজকে আছো আমার সামনে, তাদেরকে আমার প্রাণভরা ভালোবাসা দিয়ে শুরু করছি। ভূগোলের একটি বিষয় সেমিস্টার 4-এ তোমাদের আছে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি, যেটা ফার্স্ট মডিউলের 3rd ইউনিটে সেটা রয়েছে সাইকেল অফ ইরোশন। সাইকেল অফ ইরোশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো কনসেপ্ট অফ সাইকেল অফ ইরোশন আরেকটা আমাদের ওখানে আছে, সেটা হচ্ছে ইন্টারাপশন অফ সাইকেল অফ ইরোশন অ্যান্ড রেজাল্টেন্ট ল্যান্ডফর্মস গুলো। তো ফার্স্টে আমরা এটাকে কি করেছি, দুটো ভাগে ভাগ করে ক্লাসটা করছি। প্রথম যে ক্লাসটা সেটা হচ্ছে কনসেপ্ট অফ সাইকেল অফ ইরোশন। তাহলে ক্ষয় চক্র, চক্র মানে আমরা কি বুঝতে পারছি, যে এটা যেখান থেকে শুরু হবে কোনো না কোনো ভাবে আবার সেখানে ফিরে আসবে, তাই এটাকে চক্র বলবো। ক্ষয় কেন বলা হচ্ছে, নিশ্চয়ই এর মাধ্যমে কোনো না কোনো রকমের ক্ষয় হচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে ক্ষয়চক্র। ক্ষয়চক্র কিন্তু আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হচ্ছে আমরা যে ভূমিরূপ বিদ্যা পড়ছি, জিওমরফোলজি পড়ছি, জিওমরফোলজির মধ্যে কি নিয়ে আলোচনা করা হয়, বিভিন্ন রকমের ভূমিরূপ, নদী বাহিত বা সমুদ্রের জন্য সমুদ্র তরঙ্গের দ্বারা সৃষ্ট বা বায়ুর দ্বারা সৃষ্ট ভূমিরূপ। সেই ভূমিরূপগুলো কিভাবে পরিবর্তন হচ্ছে, কখন পরিবর্তন হচ্ছে, কি কি পদ্ধতিতে পরিবর্তন হচ্ছে এবং কোন পর্যায়ে আছে, সেই সব কিছু কিন্তু আলোচনা করা হয়ে থাকে সাইকেল অফ ইরোশনের মাধ্যমে। সেই জন্য আমাদের ভূগোলের ক্ষেত্রে এবং আমাদের জিওমরফোলজি পড়ার ক্ষেত্রে, ভূমিরূপ বিদ্যা পড়ার ক্ষেত্রে সব থেকে যে আলোচিত বিষয় সেটাই হচ্ছে সাইকেল অফ ইরোশন বা ভূমিরূপের বিবর্তন। এখানে তোমাদের সাথে প্রথমে আলাপ করিয়ে দিই ডেভিসের। ডেভিস হচ্ছেন উইলিয়াম মরিস ডেভিস, যিনি কিনা আমেরিকান একজন ভূগোলবিদ। উনি 14 বছর ধরে 1884 থেকে 1899 14 বছর ধরে একটা ইন্টেন্সিভ স্টাডি করেছিলেন। তারপরে এই তত্ত্বটাতে এসে পৌঁছেছিলেন, যে তত্ত্বের নাম হচ্ছে ডেভিসের সাইকেল অফ ইরোশন। তাহলে এখানে আমরা যদি ক্ষয়চক্রকে একটা সংজ্ঞায়িত করি, তাহলে কি বলতে পারি, ক্ষয়চক্র কিন্তু একটা পর্যায়ক্রমিক গতিশীল প্রক্রিয়া। গতিশীল প্রক্রিয়া কেন, যখন সেখানে কোথাও না কোথাও আমরা জানি ভূমিরূপের প্রতিনিয়ত কিন্তু পরিবর্তন হচ্ছে, ক্ষয় হতে পারে, বহন হতে পারে, সঞ্চয় হতে পারে, কিন্তু প্রতিনিয়ত ভূমিরূপের কিছু না কিছু পরিবর্তন হয়। ভূমিরূপ কিন্তু কখনোই স্ট্যাটিক নয়। সেজন্য যখন আমরা ক্ষয়চক্র পড়বো, সেটাও কিন্তু একটা পরিবর্তনশীল প্রক্রিয়া হিসেবে বলা হচ্ছে। তো তাহলে ক্ষয়চক্র বলতে বুঝি কি, ভূমিরূপের বিবর্তনকারী এবং একটা গতিশীল প্রক্রিয়া, যেখানে সময়ের নিরিখে বিভিন্ন ক্ষয়কারী শক্তি দ্বারা ভূমিরূপ পরিবর্তিত এবং বিবর্তিত হচ্ছে। এই যে সময়টা বলছি, সময় মানে হচ্ছে যে কোন স্টেজের মাধ্যমে আস্তে আস্তে ভূমিরূপ, কোন পর্যায়ের মাধ্যমে আস্তে আস্তে ভূমিরূপ তার পরিণতি লাভ করছে, তাকে এখানে বলা হচ্ছে। তো সাইকেল অফ ইরোশন কি বলছে, the cycle of erosion or geomorphic cycle is a model that describes the sequential evolution of a landscape from an uplifted landmasses to a low-lying featureless plain called a peneplain. তাহলে আমরা পাশে যে ছবিটা রেখেছি কিছুটা কানেক্ট করতে পারি। একটা কি বলা হয়েছে, যেখানে একটা আপলিফটেড ল্যান্ডমাস থাকবে, মানে উত্থিত ভূমিভাগ। কোথা থেকে উত্থিত ভূমিভাগ তোমরা নিশ্চয়ই জানো, যখন আমরা পর্বত, মালভূমি, সমভূমি যে কোনো ভূমিরূপ করি, তখন আমরা বলি পর্বতের উচ্চতা, মালভূমির উচ্চতা। কার থেকে উচ্চতা মাপা হয়? একদম তার রুট থেকে তো উচ্চতা মাপা হয় না, মাপা হয় কোথা থেকে? MCL বা মিন সি লেভেল, সমুদ্র পৃষ্ঠ থেকে তার উচ্চতা মাপা হয়ে থাকে। তো তাহলে এইভাবে যখন সমুদ্র পৃষ্ঠ থেকে কোনো একটা বা সমুদ্র তল থেকে কোনো ভূমিরূপ উত্থিত হলো, উত্থিত হওয়ার পরে আস্তে আস্তে সেটা ক্ষয়িত হতে 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 যখন ফিচারলেস একটা ল্যান্ডফর্ম তৈরি করছে, সেটাকেই বলা হচ্ছে কি না, পেনিপ্লেন। তাহলে ডেভিস কিন্তু এই যে ওয়ার্ডটা, পেনিপ্লেন ওয়ার্ডটা সর্বপ্রথম দিয়েছিলেন, যেটাকে বাংলায় বলা হয় সমপ্রায় ভূমি, মানে প্রায় সমভূমি। প্রায় সমভূমি, তাহলে সেটাও কার নিরিখে হবে? MSL এর ওপরে, মানে মিন সি লেভেলের ওপরে নির্ভর করে। নেক্সট, তাহলে
ডেভিস যে কনসেপ্টটা দিয়েছেন, এই কনসেপ্টের ক্ষেত্রে কিন্তু উনিও বেশ কিছু তত্ত্ব বা বেশ কিছু ধারণার উপর ভিত্তি করে এই তত্ত্বটা প্রতিস্থাপিত করেছেন বা উপস্থাপনা করেছেন। সেই তত্ত্বের মধ্যে প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে জেমস হাটনের 1785 সালের যে তত্ত্ব, সেটা যেটাকে ইউনিফর্মিটারিয়ানিজম বলা হয়ে থাকে। যখন তোমরা একটু বড় হয়ে ভূমিরূপ বিদ্যার পড়বে, জিওমরফোলজি পড়বে, তখন তোমাদের প্রথমেই যেটা পড়তে হবে সেটা হচ্ছে লজ অফ জিওমরফোলজি। জিওমরফোলজির কিছু নীতি আছে, কিছু সূত্র আছে। সেই সূত্রর মধ্যে একটা সূত্র কিন্তু আছে, প্রেজেন্ট ইজ দ্য কি টু দ্য পাস্ট। মানে বর্তমানে আমরা যে ভূমিরূপ দেখতে পাচ্ছি সেই ভূমিরূপ আমাদেরকে নির্ধারণ করতে সাহায্য করবে যে ওই অঞ্চলে কি ধরনের ক্ষয়কারী শক্তি কাজ করেছে, কি ধরনের আভ্যন্তরীণ বা বাহ্যিক শক্তি ওখানে কাজ করে গেছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো সেখানে বর্তমান ভূমিরূপ দেখে। এবং এই যে ক্ষয়কারী শক্তিগুলো যেমন পূর্ববর্তীকালে ছিল, এখনো কিন্তু একই রকম ভাবে কাজ করে চলেছে। এইটাকে বলা হয়ে থাকে সমতাবাদ বা ইউনিফর্মিটোরিয়ানিজম। এই যে কনসেপ্টটা সেটা কিন্তু ডেভিস তার তত্ত্বে উপস্থাপনা করেছেন বা এই থেকে বেশ কিছুটা সাহায্য পেয়েছেন তার তত্ত্ব উপস্থাপনার ক্ষেত্রে। সেই হিসেবে এটাকে তার বেস হিসেবে বলা হচ্ছে। আর কি, যেমন ধরো তোমাদের একটা বলি যে তোমরা নিশ্চয়ই আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চল পড়েছো। তো তাহলে সেই হ্রদ অঞ্চল পড়ার সময় দেখো ওখানে হ্রদ কিভাবে সৃষ্টি হয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি ওখানে হ্রদ আছে, কিন্তু হ্রদটা কিভাবে সৃষ্টি বা হ্রদের পার্শ্ববর্তী কিছু ড্রামলিন, এস্কার্স, এইসব কিছু ভূমিরূপ পাওয়া যাচ্ছে, সেগুলো তার মানে কি? তার মানে সেখানে নিশ্চয়ই পূর্ববর্তীকালে কোনো একটা সময় হিমযুগের অবস্থান ছিল। অন্তত আমরা এটা বলতে পারি, কারণ ওটা এখন যে স্থানে রয়েছে সেখানে কিন্তু কোনো হিমবাহের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে না। তাহলে সেখানে পূর্ববর্তীকালে নিশ্চয়ই হিমবাহের অবস্থান লক্ষ্য করা যেত, এবং পরবর্তীকালে উষ্ণতা বৃদ্ধির কারণে বা যাই হয়েছে কিনা হিমবাহগুলোর পশ্চাৎ অপসরণ হয়েছে, সরে গেছে ওই জায়গাগুলো থেকে। কিন্তু যে অবডাক্টেড ল্যান্ড রয়ে গেছিল সেইখানে যখন কোনো একটা আইস মাস পড়ে গেছিল, সেই আইস মাসটা পরবর্তীকালে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে গলে গিয়েছে, গলে গিয়ে ওখানটা লেকে কনভার্ট হয়েছে, লেকে পরিণত হয়েছে। তো তাহলে এই যে জিনিসটা আমরা দেখতে পেলাম, তাহলে বুঝতে পারলাম কি বর্তমানে ওখানে হিমবাহের চিহ্ন না থাকলেও ওটা কিন্তু হিমবাহ অধ্যুষিত একটা অঞ্চল, হিমবাহের ক্ষয় সঞ্চয়ের কাজের ফলে গঠিত একটা ভূমিরূপ। তো এর মাধ্যমে আমরা এইটাকে ক্ল্যারিফাই করতে পারলাম, প্রেজেন্ট ইজ দ্য কি টু দ্য পাস্ট। নেক্সট যেটা সেটা হচ্ছে ডারউইনের মতবাদ, ডারউইনের বিবর্তন মতবাদ, যেখানে ডারউইন আমাদের দেখিয়েছে কিভাবে হোমো স্যাপিয়েন্সের আবির্ভাব হয়েছে। এই যে প্রাণীবিদ্যাতে যে বিবর্তনবাদটার কথা উল্লেখ করেছিলেন ডারউইন, ডেভিস কিন্তু সেই তত্ত্বটাকে কাজে লাগিয়েছেন ভূগোলের ক্ষেত্রে বা ভৌগোলিক ভূমিরূপ বিদ্যা নির্ধারণের ক্ষেত্রে। এবং তিনি যে বিভিন্ন ক্ষয়কারী শক্তিগুলো রয়েছে, নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, বা আমি যদি বলে থাকি ভূমিরূপ, সেগুলো প্রত্যেককেই তিনি কিন্তু তাদের মধ্যে প্রাণের সঞ্চার করেছেন। এবং তিনি যেমন আমাদের প্রত্যেকের জীবনে, আমাদের যেমন শৈশব, কৈশোর, যৌবন, পরিণত, বার্ধক্য পর্যায়ের মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে অতিবাহিত করি সময়টাকে, একই রকম তিনি কিন্তু এই সকল ইরোসিভ এজেন্টস যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও তিনি বলেছেন যে তাদেরও কিন্তু যৌবন, পরিণত এবং বার্ধক্য অবস্থা রয়েছে, এবং তার ফলে ওদের ক্ষয়ের ক্ষমতার পরিবর্তন হয়। ক্ষয়ের ক্ষমতার পরিবর্তনের মাধ্যমে তাদের ভূমিরূপ গঠনেরও পরিবর্তন লক্ষ্য করা যায়। তাহলে এই বিবর্তনবাদ কিন্তু খুব ভাবে আমাদের ডেভিসের তত্ত্বের উপরে প্রভাব বিস্তার করেছে। এরপরে থার্ড একটা আছে, যেখানে চোরলেস, কুম্যান, সাগনি এরা বলেছেন যে ডেভিসের মতবাদের মধ্যে আরেকটা তত্ত্বের একটা ছাপ পাওয়া যায়, যেটা হলো কিনা গিলবার্টের পর্যায়িত অবস্থা বা গ্রেডেড প্রোফাইল, গ্রেডের ধারণা, পর্যায়নের ধারণা। পর্যায়ন বলতে কি বুঝি, বা পর্যায়িত ঢাল বলতে কি বুঝি, বা কখনো আমরা পর্যায়িত নদীও বলি। তাহলে কি হবে না, যখন ভূমির ঢাল এমন ভাবে পরিবর্তন হবে যেখানে না কোনো ক্ষয় হবে না কোনো সঞ্চয় হবে, শুধুমাত্র হবে তো বহন কাজ হবে, এবং সেটাও খুব ধীর গতিতে,
তখন সেই ভূমির ঢালটাকে বলা হয়ে থাকে পর্যায়িত ঢাল। এই ধরনের একটা ঢাল তৈরি হয় যেটা হচ্ছে কিনা পর্যায়িত ঢালকে নির্দেশ করে। এটাও কিন্তু ডেভিসের কনসেপ্টের মধ্যে নেওয়া হয়েছে। এবারে আমরা তো যখন আমরা পড়ছি সাইকেল অফ ইরোশনকে কিন্তু আবার ভৌগোলিক ক্ষয়চক্র বলা হয় বা জিওগ্রাফিক্যাল সাইকেল অফ ইরোশনও বলা হয়। একই রকম সাইকেল অফ ইরোশন যেটা, সেটা তো ভূগোলের বিভিন্ন রকমের ভূমিরূপের উপর নির্ভর করে বলা হচ্ছে, সেজন্য এটাকে সামনে একটা তকমা দেওয়া হলো কিনা জিওগ্রাফিক্যাল সাইকেল অফ ইরোশন। তো এই তত্ত্বটা উনি যখন প্রায় 14 বছর ধরে ওই ডেভিস যখন ক্ষয়চক্র নিয়ে বিভিন্ন কাজ করে আলটিমেট ওনার যে তত্ত্বটা সেটা প্রকাশ করলেন 1899। আবার এই জিওগ্রাফিক্যাল সাইকেল অফ ইরোশন বা সাইকেল অফ ইরোশন বলতে কিন্তু আমরা আরেকটা জিনিস বুঝি, যেটা হচ্ছে নর্মাল সাইকেল অফ ইরোশন বা স্বাভাবিক ক্ষয়চক্র। এবার যখন বলি স্বাভাবিক ক্ষয়চক্র, তোমাদের অনেক সময় দেখবে প্রশ্ন আসে যে নদীর ক্ষয়চক্রকে কেন স্বাভাবিক ক্ষয়চক্র বলা হয়। তাহলে আমরা একটা জিনিস তো বুঝেই গেলাম, স্বাভাবিক ক্ষয়চক্র বলা হয় নদীর ক্ষয়চক্রকে। এবার তাহলে তোমাদের মনে হতেই পারে যে নদীকে একটু প্রিভিলেজ দেওয়া হচ্ছে নাকি, বায়ু আছে, সমুদ্র তরঙ্গ আছে, হিমবাহ আছে, তাদেরকে বাদ দিয়ে শুধুমাত্র নদীকে নিয়েই কেন বলা হচ্ছে। যদি আমরা একটু ভেবে দেখি তাহলে আমরা এই ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার হয়। কি জিনিস, যদি আমরা দেখি একদম পোলার রিজিয়ন মানে মরু অঞ্চল, আর যেগুলো ডেজার্ট এরিয়া মানে মেরু অঞ্চল, এই দুটো অঞ্চল বাদ দিয়ে প্রায় আমাদের যদি ওয়ার্ল্ডের ল্যান্ড যেগুলো রয়েছে সেই ল্যান্ড মাসে মোর দ্যান 70% বা প্রায় 80% অঞ্চল কিন্তু নদী বা জলধারার দ্বারা অধ্যুষিত রয়েছে। তার জন্য যেহেতু সব থেকে বেশি আমরা নদীটাকেই অ্যাক্টিভলি দেখতে পাই, সেজন্য তাকে নদীকেই স্বাভাবিক ক্ষয়চক্র বলা হয়, নদীর চক্রকে। এমনকি তোমরা যদি দেখো যে আমি যে দুটো জায়গাকে আমি বাদ দিতে বললাম, মরু আর মেরু, সেই দুটো জায়গাতেও যখন আমরা পড়ি হিমবাহের ক্ষয়কাজ মেরু অঞ্চল পড়ছি, তো তার সাথেও পড়বে দেখবে হিমবাহ এবং জলধারার মিলিত কাজের ফলে গঠিত ভূমিরূপ। মানে সেখানেও কিন্তু কোনো কোনো সময় যখন হিমবাহ গলে যাচ্ছে তখন জলধারা সেখানেও প্রভাব বিস্তার করছে। আবার যখন আমি বলছি যে মরু জলবায়ুযুক্ত অঞ্চল, মরু জলবায়ু অঞ্চলের মধ্যেও কিন্তু দেখো ওখানে আমরা পড়ি যে বায়ু এবং জলধারার মিলিত কাজের ফলে গঠিত ভূমিরূপ। তার মানে সেখানেও কিন্তু জলধারা মানে রানিং ওয়াটার যেটা, সেটা ওখানে কাজ করছে। তো তাই জন্যই নদীকে স্বাভাবিক ক্ষয়চক্র বলা হচ্ছে। কেন না, মোর দ্যান 70% ল্যান্ড কিন্তু নদীর কাজের দ্বারা নদীর অধ্যুষিত অঞ্চলের মধ্যে পড়ছে, নদীর ক্ষয় সঞ্চয় বহনের অধ্যুষিত অঞ্চলের মধ্যে পড়ছে। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে অন্যান্য যে সকল ক্ষয়চক্রগুলো আছে সেগুলোর আমরা ডিস্টিংক্ট একেবারে যে ল্যান্ডফর্ম গুলো অত ক্লিয়ারলি যদি নাও বুঝতে পারি, নদীর দ্বারা সৃষ্ট যে ভূমিরূপগুলো, যদি আমরা ক্যানিয়ন বা যদি আমরা মানে গিরিখাত ক্যানিয়ন এগুলো দেখি, আমরা একদম এক বাক্যে বলে ফেলতে পারি ওটা কোন অবস্থায় আছে, নদীর যৌবন অবস্থায়। তাহলে নদীর যে সকল যৌবন পরিণত বার্ধক্য অবস্থার যে ভূমিরূপগুলো, সেগুলো কিন্তু খুব ক্লিয়ারলি বোঝা যায়। এই মূলত এই দুটো কারণের জন্য কিন্তু নদীর ক্ষয়চক্রকে স্বাভাবিক ক্ষয়চক্র বলা হয়ে থাকে। এবার তাহলে ক্ষয়চক্রের একটা ক্লাসিফিকেশন আমরা করব। ক্ষয়চক্র কিভাবে হচ্ছে, ক্ষয়চক্র মানেই আমাদের মাথায় প্রথমে এসেছে এটা একটা চক্রাকার মুভমেন্ট। বেশ, কিন্তু এই ধারণায় প্রথমে ডেভিসও দিয়েছিলেন যে এটা হচ্ছে একটা চক্রাকার মুভমেন্ট। পরবর্তীকালে কিন্তু অন্যান্য বিভিন্ন যে সকল ভূমিরূপবিদরা, তারা কিন্তু যেমন পেং, কিং, তারাও চক্রীয় মতবাদের সাপেক্ষে ছিলেন। কিন্তু পরবর্তীকালে যখন হ্যাক এবং স্কুমের তত্ত্বগুলো এলো, তখন কিন্তু দেখা গেল যে এই ক্ষেত্রে চক্রাকার মতবাদটা খাটছে না। কিরকম, যেমন জেটি হ্যাক যে মতবাদ দিলেন সেটা হচ্ছে গতিশীল ভারসাম্য তত্ত্ব বা ডায়নামিক ইকুইলিব্রিয়াম। কিরকম দেখতে হবে, যদি এটা হচ্ছে একটা একদিকে টাইম একদিকে অল্টিটিউড আমরা দেখাচ্ছি এক্স আর ওয়াই অ্যাক্সিস এর মধ্যে, তার মধ্যে যখন একটা গ্রেডেড প্রোফাইল, এবং এই গ্রেডেড প্রোফাইলটা কার অ্যাভারেজ, সেটা হচ্ছে প্রতিনিয়ত ভূমিভাগের মধ্যে যে আপলিফমেন্ট আর ইরোশন হচ্ছে, ক্ষয় এবং সঞ্চয় হচ্ছে, তার যে অ্যাভারেজ লাইনটা সেটা হচ্ছে গতিশীল ভারসাম্য তত্ত্ব। এটাকে কিন্তু
আর চড়লে স্কুমের যে তত্ত্ব সেটা হচ্ছে মেটাস্টেবল ইকুইলিব্রিয়াম কনসেপ্ট। সেটা কিরকম দেখতে হবে? সেটা হচ্ছে একই রকম, একদিকে এক্স অ্যাক্সিসে আমরা টাইম, ওয়াই অ্যাক্সিসে অল্টিটিউড দেখাচ্ছি। এই ক্ষেত্রে এইভাবে একটা ক্ষয় সঞ্চয় চলতে থাকে, তার ফলে একটা গ্রেডেড প্রোফাইল এর মধ্যে তৈরি হলো। হঠাৎ একটা জোরে আপলিফমেন্ট হলো, বড় আপলিফমেন্ট, তার ফলে এখানের যে অ্যাভারেজ লাইনটা সেটা কিন্তু ব্রেক করে গেল। আবার সে আরেকটা হলো, তাহলে আবার কিন্তু তার একটা ব্রেক হয়ে গেল। এইভাবে যে একবার স্টেবল হলো, আবার স্টেবল হলো, আবার স্টেবল হচ্ছে, মেটা স্টেবল বলা হচ্ছে। বহু চক্র হচ্ছে, অনেকগুলো স্বল্পস্থায়ী, মানে এক একবার এইটুকু সময়ের জন্য স্থায়ী হচ্ছে, আবার অন্য এইটুকু সময়ের জন্য স্থায়ী হলো। এই দুটো তত্ত্ব হচ্ছে কিন্তু চক্রাকার মতবাদ না। চক্রীয় মতবাদ সাধারণত আমরা এই যে মতবাদটা এইভাবে যখন দেখবো যে একটা গ্রাফ আস্তে আস্তে কন্টিনিউ ল্যান্ড, যেটা হরাইজন্টাল প্লেন অ্যাক্সিস, তার কাছে যখন প্রায় মিলে যাচ্ছে, সেটাই হয়ে থাকে চক্রীয় মতবাদের ধারণা। আর এইগুলো তাহলে হলো জেটি হ্যাকের, আর এটা হলো চোরলেস স্কুমের স্বল্পস্থায়ী ভারসাম্য তত্ত্ব। বলে রাখা ভালো, তোমাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ডব্লিউ.এম. ডেভিস এই কনসেপ্টটাই রয়েছে, কিন্তু যেহেতু তোমাদের সাথে আমার দেখা হলো, এই সুযোগ পেয়েছি বলে আমি বাকিগুলো তোমাদের কাছে একটু বললাম। ওই দেখো, যা জিওগ্রাফিক্যাল সাইকেল অফ ইরোশন যেটা বলেছি, সেটা বোঝানোর জন্য এখানে একটা ছবি তোমাদের সামনে রেখেছি। এই ছবিতে কি বোঝানো হয়েছে? যে একটা সাডেন আপলিফমেন্ট হয়েছে, ইনিশিয়াল ল্যান্ড সারফেস তৈরি হয়েছে, যেটা কিনা সমুদ্র সমতল থেকে বেশ খানিকটা উঁচুতে উঠে গেছে, এবং তারপরে শুরু হয়েছে ক্ষয়কাজ, ইউথ, ম্যাচিওর, পরিণত পর্যায়, এবং ওল্ড, বার্ধক্য অবস্থা, যখন কিনা সঞ্চয় হচ্ছে। এবং তার সাথে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে কি কি ধরনের, যেমন এখানে যখন ক্ষয় বেশি হচ্ছে ভি শেপড ভ্যালি দেখতে পাচ্ছি, আবার যখন ম্যাচিওর স্টেজে আসছি তখন আমরা হচ্ছে মিয়েন্ডার দেখতে পাচ্ছি, আবার যখন ওল্ড স্টেজে আসছি তখন ফ্লাড প্লেন, পেনিপ্লেনেশন, পেনিপ্লেন, এই ল্যান্ডফর্মগুলো দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এটা হলো। এরপরে তাহলে একটা আমরা পড়লাম ক্ষয় চক্রের শ্রেণী বিভাগের মধ্যে, ক্ষয়চক্র চক্রীয় না অচক্রীয়। আরেকটা হচ্ছে যে প্রাকৃতিক শক্তির উপর নির্ভর করে কিন্তু ক্ষয়চক্রকে ভাগ করা হয়েছে। প্রাকৃতিক শক্তি মানে কোন ইরোসিভ এজেন্ট ওইখানে ভূমিকা বা অংশগ্রহণ করেছে, সেটা হতে পারে নদী, হতে পারে বায়ু, হতে পারে সমুদ্রের তরঙ্গ, বা ভৌমজল আর হিমবাহ। এরপরে আসছে একটা, এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে, ডেভিসের স্টেটমেন্ট, সেটা হচ্ছে ল্যান্ডফর্ম ইজ আ ফাংশন অফ স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড স্টেজ। এটাও কিন্তু অনেক সময় তোমাদের ছোট্ট করে একটা প্রশ্ন আসে, এবং সেখানে বলা হয় আইদার এই প্রশ্নটা হয়, অনেক সময় সেটাকে বলা হয় ডেভিসের ত্রয়ী বলতে কি বোঝো, আবার অনেক সময় ওটাকেই বলা হয়ে থাকে যে নিয়ন্ত্রক গুলো কি কি, ডেভিসের ত্রয়ী হতে পারে, বা বলা হয়ে থাকে যে ভূমিরূপ গঠনে ডেভিস বর্ণিত নিয়ন্ত্রক গুলো কি কি। এই তিনটে টাইপের যদি প্রশ্ন হয় তার উত্তর একটাই, ল্যান্ডফর্ম ইজ দ্য প্রসেস, ইজ দ্য ফাংশন অফ স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড স্টেজ। তাহলে এখানে স্ট্রাকচার কি, প্রসেস কি, স্টেজ কি, সেই তিনটে জিনিস আমাদের জানতে হবে। প্রথমত হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচার বলতে আমরা মূলত বুঝি শিলা লক্ষণ। শিলা লক্ষণ বলতে কি, শিলার গঠন, গঠনটা কতটা কঠিন না কোমল শিলাস্তর দ্বারা সেই অঞ্চলটা গঠিত, আবার সেখানে কোনো ফাটল বা দারুণ আছে নাকি, ওখানে চ্যুতি সৃষ্টি হয়েছে নাকি, ওখানে ভাঁজের ফলে ভূমিরূপটা গঠিত হয়েছে নাকি, বা ওখানে তোমার আর নতিটা কিরকম রয়েছে, ওখানে ভূমিভাগের মধ্যে প্রবেশ্যতার পরিমাণ কত, এগুলোর উপর নির্ভর করে কিন্তু সেখানে কি ধরনের ভূমিরূপ গঠিত হবে। সেকেন্ড কি না পদ্ধতি। পদ্ধতিটা মানে ইন্টারনাল কোনো প্রসেস না এক্সটার্নাল কোনো প্রসেস কাজ করছে, মানে যেটা তোমরা পড়ছো বাহ্যিক ক্রিয়াগুলো কি কি, আভ্যন্তরীণ ক্রিয়ার ফলে হচ্ছে নাকি। মূলত আমরা যেগুলোকে বলি সেগুলো হচ্ছে নদী না হিমবাহ না সমুদ্র তরঙ্গ না বায়ু প্রভৃতি কোন ধরনের ইরোসিভ এজেন্ট কাজ করছে ওই ভূমিরূপের ওপর, তার উপর নির্ভর করে সেখানের ভূমিরূপের প্রকৃতি কিরকম হবে। আবার যেটা পর্যায় বা স্টেজ,
স্টেজটা হচ্ছে যেমন আমাদের মানুষের ক্ষেত্রে একটু আগে তোমাদের বললাম যে আমরা শৈশব কৈশোর করে করে এগোচ্ছি, একই রকম ল্যান্ডফর্মেরও কিন্তু প্রাণ আছে। আমরা যতই ভাবি যে তারা তো জড় বস্তু, তাদের মধ্যে নির্জীব, তারা কোনো তাদের প্রাণ নেই, তা নয়। ডেভিস তাদের মধ্যে প্রাণের সঞ্চার করে দিয়ে গেছেন, এবং সেজন্যই একটা স্টেজ যেটাকে ইউথফুল বলছে, ম্যাচিওর আর ওল্ড এজ। এইটা আবার কিন্তু নির্ভর করছে যেটা, সেটা হচ্ছে সে অঞ্চলের উচ্চতার। আচ্ছা, তো তোমাদেরকে এই যে গঠন পদ্ধতি পর্যায়ে পড়ালাম, তার সাথে তোমরা এক্সাম্পল দিতে পারো। জানো তো ভূগোল বিষয়টা এমনই একটা বিষয়, আমরা যখন এটা পড়ছি আমরা কিন্তু ওটা প্র্যাকটিক্যাল ফিল্ডে অ্যাপ্লাই করতে পারছি। ধরো তোমরা কোনো একটা পার্বত্য অঞ্চলে গেছো, সেখানে কিন্তু খুব সুন্দর দেখতে পাবে ইউ শেপড ভ্যালি, যেহেতু ওটা হিমবাহ অধ্যুষিত অঞ্চল হয়তো আছে। আবার তোমরা ধরো তোমরা আমাদের ভৌমজল অধ্যুষিত অঞ্চলগুলো যেমন আছে, যেমন বোরাকেস, বা যেমন আমাদের পশ্চিমবঙ্গে জয়ন্তী নদীর সংলগ্ন রয়েছে মহাকাল পর্বত, বা যখন আমরা যাচ্ছি মেঘালয়ে সেখানে মসমাই কেভ যেটা রয়েছে, সেই সকল অঞ্চলে কিন্তু আমরা ভৌমজলের ক্ষয়কার্যের ফলে বিভিন্ন গঠিত ভূমিরূপগুলো দেখতে পাই। এবার যে কোনো একটা ভূমিরূপ ধরে নিই, আমরা ধরে নিচ্ছি যে স্ট্যালাকটাইট অ্যান্ড স্ট্যালাগমাইট আমরা দেখতে পেলাম। তাহলে আমরা বলি তো যে সেই অঞ্চলটাতে প্রথমত সেখানকার গঠন কেমন। আমরা জানি চুনাপাথর গঠিত অঞ্চলে এই ধরনের ভূমিরূপগুলো গঠিত হয়, তাহলে সেখানের গঠন নিশ্চয়ই নরম প্রকৃতির শিলা দিয়ে গঠিত, ওটা নিশ্চয়ই কাঠিন্যতা কম। তারপরে ওখানে থাকতে পারে কোনো ফাটল দাঁড়ানো থাকতে পারে, তাহলে হয়ে গেল আমাদের গঠনটা। স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট এবার তাহলে কোন পদ্ধতির মধ্যে পড়ে? তোমরা পড়ে ফেলেছো থার্ড সেমিস্টারে, ওটা হচ্ছে কাস্ট ভূমিরূপ অঞ্চলে লক্ষ্য করা যাচ্ছে, চুনাপাথর গঠিত অঞ্চলে ভৌমজলের ক্রিয়ার ফলে গঠিত। তাহলে তোমরা পেয়ে গেলে ভৌমজল হচ্ছে এখানে পদ্ধতি। এবার এখানে পর্যায়, তোমরা জানো স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইট আমাদের বার্ধক্য পর্যায়ে এসে লক্ষ্য করতে পারি। তো তাহলে আমাদের কাছে খুব সহজে আমরা বুঝতে পেরে গেলাম না যে একটা স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইট দেখলে সেই অঞ্চলের গঠন কিরকম, পদ্ধতি কোন পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং কোন পর্যায়ে রয়েছে, এই তিনটে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। সেই জন্য ডেভিস বলেছিলেন যে ভূমিরূপ হলো গঠন প্রক্রিয়া ও পর্যায়ের সম্মিলিত ফল, বা ল্যান্ডফর্ম ইজ আ ফাংশন অফ স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড স্টেজ। এবারে তিনটে এখানে বিষয়কে তোমাদের সামনে তুলে ধরার জন্য রেখেছি, যেগুলো কিন্তু এই অধ্যায় পড়ার জন্য তোমাদের ক্ষেত্রে খুব কাজে লাগে। যেমন সদ্য উত্থিত ভূমিভাগ ক্ষয়ের মাধ্যমে পর্যায়ক্রমে অন্তিম অবস্থায় বা সমপ্রায় ভূমিতে পরিণত হবে। এই সমপ্রায় ভূমি যেটাকে তোমাদের ফার্স্টে বলেছিলাম পেনিপ্লেন, সেটাও কিন্তু ডেভিসেরই একটা কনসেপ্ট। এই যে এখানে বলা হয়েছে সদ্য উত্থিত ভূমিভাগ, এই রকম একটা জায়গা যেটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠের একদম নিকটবর্তী কোনো স্থান, সেখান থেকে একটা ভূমিরূপের উত্থান হলো। এই উত্থান নব উত্থিত যে ভূমিরূপ, সেটা যৌবন, পরিণত, বার্ধক্য, এই তিন পর্যায়ের মধ্যে দিয়ে কিন্তু আবার এসে পৌঁছলো সেই একই সমতলে এসে পৌঁছলো, যেটাকে আমরা তখন বলছি সমপ্রায় ভূমি। সেটাই এখানে বলা হয়েছে যে একটা সদ্য উত্থিত ভূমিভাগ ক্ষয়ের মাধ্যমে আস্তে আস্তে কিন্তু পর্যায়ক্রমে এসে পৌঁছবে সমপ্রায় ভূমিতে। সেকেন্ডে কি বলেছে যে এখানে প্রাকৃতিক উত্থানজনিত স্থিতি শক্তি এই প্রণালীতে শক্তির প্রধান উৎস। পোটেনশিয়াল এনার্জি বা স্থিতি শক্তি হচ্ছে ক্ষয়ের জন্য সব থেকে জরুরি। এখানে MGH লেখা হয়েছে কেন বলতো? M ফর মাস, G ফর গ্র্যাভিটি, H ফর হাইট। তাহলে মাস মানে কার মাস, যে ক্ষয় করতে সক্ষম। মানে আমি যদি এখানে যেহেতু নদী নিয়ে পড়ছি, তাহলে নদী কতটা পরিমাণ জল বয়ে আনছে, সেই ওয়াটার মাস যেটা সেটা। এবার এই জলের পরিমাণটা আবার কিসের উপর নির্ভর করবে, বা জলের শক্তিটা কিসের উপর নির্ভর করবে বলতো? মূলত উচ্চতার উপরে। তোমরা জানো যে যখন আমরা কোনো পাহাড় থেকে, তোমরা কখনো যদি কোনো জায়গায় এক্সকারশনে বা পাহাড়ে গেছো, পাহাড় থেকে নামার সময় দেখবে খুব ইজিলি আমরা যেন নামতে পারছি, কিন্তু এমনকি সমভূমিতে হাঁটতে গেলেও আমরা অত স্পিডে হাঁটতে পারছি না। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমাদের আপেক্ষিক অবস্থান।
আমাদের ভূকেন্দ্র থেকে, ভূপৃষ্ঠের কেন্দ্র থেকে আমরা যত উঁচুতে যাব তত কিন্তু ভূকেন্দ্র আমাদেরকে আরো বেশি তার কেন্দ্রের দিকে আকর্ষণ করবে। মানে তখন আমাদের এইচ এর জি এর পরিমাণটা আস্তে আস্তে গ্র্যাভিটির পরিমাণটা বাড়বে ডিউ টু দ্য হাইট। তাহলে যখনই হাইট বেশি হবে তখনই আপসেই গ্র্যাভিটি বেড়ে যাবে, কারণ মাস ইজ কনস্ট্যান্ট, মাসটা কিন্তু পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন হচ্ছে হাইট, আর হাইটের জন্য পরিবর্তন হয়ে যাচ্ছে জিএইচ একসাথে, এবং জিএইচ একসাথে পরিবর্তন হচ্ছে, এম কনস্ট্যান্ট থাকা মানেও টোটাল এম জিএইচটা বেড়ে গেল। এবার তাহলে থার্ড যে কনসেপ্টটা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, অনেক সময় তোমাদের হয়তো 2 নম্বরে এটা আসতেই পারে, সেটা হচ্ছে এন্ট্রপি ম্যাক্সিমাইজেশন। মানে কি জানো? বিশৃঙ্খলার চরম সীমা। বিশৃঙ্খলা মানে ধরো দুর্গাপুজো, দুর্গাপুজোর সময় তোমরা প্যান্ডেল হপিং তো করেই থাকো নিশ্চয়ই, তো তাহলে তোমরা বেরিয়েছো এবং সারা দিন ধরে প্যান্ডেল হপিং করেছো, করার পরে রাত্রিবেলা এসে টায়ার্ড হয়ে গেছো, শুয়ে পড়েছো, হলো। তো তাহলে এইটা তোমাদের মধ্যে কিন্তু তাহলে সেই পরিমাণ স্থিতিশক্তি রয়েছে যে তোমরা হয়তো এক এক দিনে 4 কিলোমিটার 5 কিলোমিটার পর্যন্ত হেঁটে দিয়েছো পুজোর দিনগুলোতে। তাহলে তোমাদের অন্যদিন যদি বলা হয় ঠিক আছে বাবু তুমি আজকে তাহলে স্কুলটা হেঁটেই যাও, তখন কিন্তু যাবে না, আমি হয় সাইকেলে বা অন্য কোনো ভেহিকেলে আমরা হেল্প নিচ্ছি, কিন্তু ওই দিনগুলোতে আমরা কিন্তু তা করছি না, কারণ সেটা আমার ভালো লাগছে বলে। কিন্তু তার পরিণাম কি হলো? যখন আমি অতক্ষণ ঘুরলাম, মানে আমার এন্ট্রপি ম্যাক্সিমাইজেশন হয়ে গেল, আমার মধ্যে যে পরিমাণ কাজ করার ক্ষমতা ছিল আমি সেটাকে নিগড়ে কাজটা করে ফেললাম, আমার মধ্যে যতটা এনার্জি ছিল আমি ততটা এনার্জি দিয়ে প্যান্ডেল হপিং করলাম। তো তখন কি হলো? আমার এনার্জি শেষ, এনার্জি লস হয়ে গেল, তখন আমি তাহলে এসে শুয়ে পড়লাম। একই রকম যখন ভূমিভাগের মধ্যে যে শক্তি থাকে সেটাকে বলা হয়ে থাকে তার কাইনেটিক এনার্জি বা স্থিতিশক্তি। স্থিতিশক্তি যখন পুরোটা গতিশক্তিতে পরিণত হয়ে যাবে তখন কি হবে? তখন এই ইউথ স্টেজ থেকে ওল্ড স্টেজে পরিণত হবে। সব থেকে বেশি তাহলে শক্তি কোন সময় থাকে? ইউথ স্টেজে। যত আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছে, হতে হতে ওল্ডের দিকে এগোবে, তত কিন্তু টোটাল ওই ক্ষয়কারী শক্তির মধ্যে যে পরিমাণ এনার্জি ছিল, স্থিতিশক্তি, সেটা পুরোটাই ড্রেন হয়ে গেল, পুরোটাই এক্সস্ট হয়ে গেল, তখন সে নাকি পৌঁছে যাচ্ছে ওল্ড এজে, তো বার্ধক্য অবস্থায়। এটাকেই বলা হয় এন্ট্রপি ম্যাক্সিমাইজেশন। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখানে কিন্তু অনেক সময় এটাতে 2 নম্বরের জন্য প্রশ্ন আসতেই পারে। এবারে তোমরা যখন ভূমিরূপবিদ্যার বিভিন্ন তত্ত্ব পড়ো বা ইকোনমিক জিওগ্রাফির তত্ত্ব পড়ো, একটা জিনিস খেয়াল করে, প্রত্যেকটা তত্ত্বের ক্ষেত্রে কিন্তু কিছু প্রিজাম্পশন থাকে, মানে প্রি অ্যাজাম্পশন থাকে যে এইগুলো হলে তবেই। যেমন ধরো আমি তোমাদেরকে বলে বলে দিচ্ছি যে এই চ্যাপ্টার থেকে কোন কোন কোয়েশ্চেনগুলো মোটামুটি আসতে পারে। তাহলে এই চ্যাপ্টার থেকে তোমরা যদি পড়ো 2 নম্বর এবং 3 নম্বরের একটা একটা অ্যাটলিস্ট প্রশ্ন তোমার কমন পড়বেই। ইভেন তুমি যদি, কারণ এই চ্যাপ্টারটা তোমাদের ভূমিরূপবিদ্যার যে প্রথমের কয়েকটা চ্যাপ্টার, 6টা চ্যাপ্টারের মধ্যে সব থেকে স্বল্প দৈর্ঘ্যের, ইভেন এখান থেকে 5 নম্বরের প্রশ্নও কিন্তু অনেক সময় আসতে পারে। তাহলে আমি তোমাদেরকে এটা বললাম, তোমরা কি করতে পারো? তোমরা তাহলে ওই জায়গাগুলো পড়ে ফেলতে পারো, এটা হচ্ছে আমার শর্ত, যে তোমরা যদি পড়ো তাহলে তোমরা পরীক্ষায় এটা পাবে। কিন্তু তোমরা কি করলে? আমার শর্ত পূরণ করলে না, মানে তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে পড়লে না, তাহলে কি হতে পারে? তাহলে তুমি পরীক্ষায় কমন পাবে না, এটা হতেই পারে। একই রকম প্রত্যেক যে বিজ্ঞানী এক একটা তত্ত্ব দেন, তত্ত্ব দেওয়ার সাথে সাথে কিন্তু কিছু প্রাথমিক অনুমান বলেন, যে এই অনুমানগুলোর ওপর ভিত্তি করেই এই জিনিসটা হতে পারে। ওই অনুমানগুলো থেকে যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু আলটিমেট রেজাল্টটা আমরা পাবো না। এখানে ডেভিসেরও কিছু বেসিক অ্যাজাম্পশনস ছিল, প্রাথমিক অনুমান ছিল। প্রথম অনুমানটাই কি ছিল না, কোনো একটা যে স্থান যেখানে এই আমরা সাইকেল অফ ইরোশনটাকে দেখবো, সেই জায়গাটা কিন্তু একই রকম শিলালক্ষণ যুক্ত হবে, মানে হয়ে থাকবে সেখানকার শিলার প্রকৃতি যেটা মূলত, মানে সেখানে কাঠিন্যতা বা প্রবেশ্যতা একই রকমের হবে, যাতে ওখানে ক্ষয়কারী শক্তিটা একইভাবে কাজ করতে পারে। আর তার সাথেই ওইখানকার ল্যান্ডটা একনত ঢাল হবে, সমনত বা একনত ভাবে ঢাল থাকবে কার দিকে? সমুদ্র তলের দিকে, যাতে ওটা ম্যাচিওর স্টেজে সহজে পৌঁছতে পারে। ফার্স্ট হলো। এরপরে হচ্ছে স্থানটা থেকে কি না
সমুদ্রবক্ষ থেকে নতুন ভূত্বক উত্থান হবে। এটা যে শুরু হবে যখন, তোমাদেরকে একটু আগে ওখানে ছবিটায় দেখিয়েছিলাম, একটা এইভাবে উত্থান হলো, এই উত্থানের পরে এখানে থাকলো যৌবন, তারপরে ছিল পরিণত, তারপরে এসেছিল বার্ধক্য। তাহলে এই যে জায়গাটা, এইটা ছিল উত্থান। এই যে উত্থানটা হবে, সেই উত্থানটা কিন্তু হবে প্রচন্ড স্পিড এবং খুব কম সময়ের মধ্যে, যেটাকে বলা হয়, উনি যে টার্মটা ব্যবহার করেছিলেন সেটা হচ্ছে সাডেন আপলিফমেন্ট, মানে হঠাৎ করে হবে এবং খুব কম সময়ের মধ্যে ম্যাক্সিমাম আপলিফমেন্ট হয়ে যাবে। এরপরে কি না, উত্থানজনিত যে শক্তি সেটা ক্ষয়চক্রের প্রধান চালিকা শক্তি। কেন না, যদি আমার এই উত্থানটা এতটা না হয়ে আরো বেশি উত্থানটা হয়, তাহলে এখানের হাইট বেশি হয়ে গেল, মানে এমজিএইচ বেশি হয়ে গেল। এমজিএইচ বেশি হয়ে যাওয়া মানে যৌবন পর্যায়টা অনেক সুন্দরভাবে কাজ করতে পারবে, অনেক ক্ষয় পরিমাণটা অনেক বাড়বে, নদীর মধ্যে ক্ষয়কারী শক্তির প্রবণতা অনেক বেশি থাকবে। সেজন্যই তাহলে বলা হচ্ছে যে প্রধান চালিকা শক্তি হলো এমজিএইচ। তারপরে বলা হচ্ছে উত্থানকাল যতক্ষণ না পর্যন্ত শেষ হবে ততক্ষণ কিন্তু ক্ষয় কাজ শুরু হবে না। তাহলে এদিকটা যেমন উত্থান ছিল আর এদিকটা ছিল ক্ষয় কাজ, এই পোর্শনটা ছিল ক্ষয়। উত্থান এখানে অব্দি ম্যাক্সিমাম উঠলো, তারপর থেকে ক্ষয় কাজ শুরু হলো। তাহলে উত্থান শেষ না হওয়ার আগে কখনোই ক্ষয় শুরু হবে না, অ্যাকর্ডিং টু ডেভিস। তারপরে যেটা বলেছিলেন যে অঞ্চলটি আর্দ্র জলবায়ুযুক্ত হবে। আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চল হবে কেন কিনা উনি তো বলেইছেন যে সেটা আমাদের নর্মাল সাইকেল অফ ইরোশন মানেই হচ্ছে রিভার সাইকেল। তো রিভার সাইকেল মানে সেখানে বৃষ্টিবহুল অঞ্চলে হবে, আর বৃষ্টিবহুল অঞ্চল মানে সেখানে নদী থাকবে, সেটাকেই উনি বলেছেন আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চলে হবে। তারপরে কি বলেছেন, সমুদ্রতল হচ্ছে ক্ষয়চক্রের শেষ সীমা। আমরা পরে পড়বো ক্ষয়চক্রের শেষ সীমা বলতে কি বুঝি, তাও তোমাদের বলি যে যখন ধরো একটা পার্বত্য অঞ্চল থেকে একটা নদী গঠিত হচ্ছে, এখান থেকে একটা নদীর গঠিত হলো, এই নদীটা আলটিমেটলি কোথায় গিয়ে শেষ হবে, সমুদ্রতলে গিয়ে। তাহলে ও ক্ষয় করছে কোন জায়গাটা, ওর হাইটটা কোনখান থেকে কোনখান পর্যন্ত আলটিমেটলি ক্ষয় করতে পারলো না, এখান থেকে যেখানে অব্দি আপলিফটেড হয়েছিল সেখান থেকে যেখানে মিন সি লেভেল সেখানটা পর্যন্ত। তাহলে ক্ষয়চক্রের শেষ সীমা হচ্ছে কোনো যেখান পর্যন্ত ক্ষয়কারী শক্তিটা আলটিমেটলি ক্ষয় করতে পারবে সেই সমতল অঞ্চলটা পর্যন্তই হচ্ছে ক্ষয়ের শেষ সীমা। এটা আবার বিভিন্ন রকমের হয়, একটা হয় টেম্পোরারি, একটা হয়ে থাকে আলটিমেট, সেগুলো আমরা পরের চ্যাপ্টারে আবার দেখছি। ক্ষয়ের শেষ সীমা পর্যন্ত নদী ঢালে নিম্নক্ষয় করবে। এরপর কি না, ভূমিরূপের বিবর্তন কয়েকটি নির্দিষ্ট পর্যায় মেনেই সবসময় হবে। যেমন তোমাদের এখানে বলেছি যে উত্থান শেষ হওয়ার পরে যৌবন শুরু হলো, পরিণত হবে, বার্ধক্য হবে, এই পর্যায়টা মেনে হবে। ওনার মতে যখন উত্থান শেষ হয়ে গেল, যৌবন শুরু হলো, যৌবন শেষ হলো, তখন পরিণত শুরু হলো, পরিণত শেষ হলো, তখন বার্ধক্য শুরু হলো, মানে এদের মধ্যে কোথাও কোনো মিক্সিং হবে না। আর কি না, নদীর ক্ষয়, আবহবিকার পুঞ্জিত স্খলন, এই ধরনের কিছু বহির্জাত প্রক্রিয়া অনেক সময় কিন্তু ভূমিরূপ বিবর্তনে কাজ করবে। এটা কোয়াইট ন্যাচারাল, কোনো একটা জায়গায় সে যেখানেই হোক, শুধুমাত্র নদী বা বায়ু বা হিমবাহের কাজ তো হয় না, সব সময় সেখানে কিন্তু বাকি যে আদার্স এলিমেন্টস যেগুলো আছে, ইরোসিভ এজেন্টস, যেমন আবহবিকার, পুঞ্জিত, তারা কিন্তু কাজ করেই থাকে প্রতিনিয়ত। শেষে কি বলেছেন না, উত্থিত ভূমিভাগ শেষ পর্যন্ত আলটিমেটলি প্লেনে পরিণত হবে বা সমপ্রায় ভূমিতে পরিণত হবে, যেটাকে এই জিনিসটাকেই ওনার তত্ত্বে বলেছেন পেনিপ্লেনেশন, সমতলীকরণ। ডেভিস একটা খুব সুন্দর রেখাচিত্রের মাধ্যমে ওনার তত্ত্বটাকে উপস্থাপনা করেছেন। এই তত্ত্বের মধ্যে এক্স অ্যাক্সিস বরাবর কে আছে, এক্স অ্যাক্সিস বরাবর রয়েছে সময়, ওয়াই অ্যাক্সিস বা উল্লম্ব অক্ষ বরাবর কে আছে, উচ্চতা। এবং এখানে ডেভিস যেটা বলেছেন, প্রাথমিকভাবে যখন এই উত্থান ঘটলো, কোথায় হলো না, এই জায়গাটা পর্যন্ত উত্থান কমপ্লিট হলো, মানে এটা পর্যন্ত প্রাথমিক অবস্থা ভূমিভাগে। তারপরে এখান থেকে শুরু হলো যৌবন পর্যায়, এই এতটা পর্যন্ত, তারপরে পরিণত, তারপর বার্ধক্য।
এবং এটার ক্ষেত্রে মূল, এটা হচ্ছে ক্ষয়ের শেষ সীমা, যেটা ক্ষয় সীমা, মূল উপত্যকার তলদেশ হবে এই ব্রাউন লাইন, যেটা এই টপ লাইন যেটা, সেটা হচ্ছে উপত্যকার মূল উপত্যকার তলদেশ রেখা, যেখান পর্যন্ত কিন্তু ওটা আলটিমেটলি ক্ষয় করে করে নামে। এই যে মাথা যেগুলো রয়েছে এইগুলো, তাহলে যদি এগুলোকে কি বলছি, এগুলো এক একটা জলবিভাজিকা। জলবিভাজিকার টপ যেগুলো, সেগুলোকে যখন আমি যুক্ত করছি সেটা হচ্ছে সর্বোচ্চ জলবিভাজিকা রেখা। আর এছাড়া এই জলবিভাজিকা গুলো যেহেতু এগুলো এগুলো একটু উত্তল বা অবতল পার্শ্ব ঢালযুক্ত বা পার্শ্বদেশ বিশিষ্ট হয়, সেগুলো এখানে দেখানো হয়েছে। আর এই যখন আমরা বার্ধক্য অবস্থায় এসে পৌঁছচ্ছি তখন সেখানে দেখা যাচ্ছে প্লাবন ভূমিও গঠিত হচ্ছে। আর একদম লাস্ট যখন এসে পৌঁছচ্ছে সেখানে সমপ্রায় ভূমি এবং মোনাডনক। মোনাডনক কি না, যেখানে একদম প্লেন ল্যান্ড যেটা থাকছে, এখানে ছোট্ট ছোট্ট টিলা, যেগুলো যেগুলো হয়তো কঠিন শিলা দিয়ে গঠিত, যেগুলোকে নদী ক্ষয় করতে পারেনি, খুব ছোট ছোট টিলাগুলোকে বলা হচ্ছে মোনাডনক। আর এই ল্যান্ডটাকে তাহলে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে, এটা রিভারটা যাচ্ছে এখান দিয়ে, আর এই ল্যান্ডটাকে বলা হচ্ছে সমপ্রায় ভূমি বা পেনিপ্লেন। এবার তাহলে ডেভিসের মত অনুসারে যে ডেভিস তিনটে পর্যায়ের কথা বলেছেন, তোমাদেরকে প্রথম থেকেই বলে এসেছি তিনটে পর্যায়। একটা হলো কি না যৌবন পর্যায়, প্রথমটাই হচ্ছে যৌবন পর্যায়। তাহলে যৌবন পর্যায়ের মধ্যে আমরা কি কি ধরনের ভূমিরূপ, তোমরা যেমন নদীর ক্ষয় কার্যর ফলে গঠিত যে ভূমিরূপগুলো পড়ো, আলটিমেটলি প্রত্যেকটাই কিন্তু যৌবন পর্যায়ে গঠিত হয়। যেমন আমরা পড়ে থাকি হয়তো র্যাপিডস, জলপ্রপাত, ক্যানিয়ন, গিরিখাত, এগুলো সবই কিন্তু যৌবন পর্যায়ের ফলে গঠিত ভূমিরূপ। সেজন্য যেহেতু তোমরা নদীর ক্ষয় কাজের মধ্যে ওগুলো পড়ছো, ভূমিরূপগুলো নিয়ে আলাদা করে আমি এখানে কিন্তু আর ডিসকাস করছি না। কিন্তু যদি তোমাদের আসে কখনো যে যৌবন পর্যায়ে কি কি গঠিত হয়ে থাকে ভূমিরূপ, তখন কিন্তু তোমরা ক্ষয়ের ফলে যে গঠিত ভূমিরূপগুলো, যৌবন পর্যায় মানে ক্ষয়ের ফলে গঠিত, পরিণত পর্যায় এবং মানে বহনের ফলে গঠিত ভূমিরূপ, আর বার্ধক্য পর্যায় মানে সঞ্চয়জাত ভূমিরূপ, সেগুলো তোমরা জানোই। তো ওগুলো আর আলাদা করে ডিসকাস এখানে করছি না। কি কি আছে যৌবন পর্যায়ের বৈশিষ্ট্য, সেখানে হচ্ছে ভূমির ঢাল যেদিকে থাকবে সেই ঢাল অনুসারে একটা প্রধান নদী সৃষ্টি হবে। তোমাদের একটু বলে রাখি এখানে, যে যখন পার্বত্য অঞ্চল, এখানে তো স্থানটা উঁচু হয়েছে, মানে সেখানে আমরা ধরে নিচ্ছি কোনো একটা পার্বত্য অঞ্চলের মতন একটা ল্যান্ডফর্ম তৈরি হয়েছে ঢালযুক্ত। সেখানে যখন নদীর সৃষ্টি হয়, সেখানে বৃষ্টির জলের ফলে নদীর সৃষ্টি হয়। সেই জলের ফলে যে নদীগুলো, সেগুলোকে বলা হয় ফার্স্ট অর্ডার স্ট্রিম, এবং সেগুলো দৈর্ঘ্যে খুব ছোট হয়ে থাকে, দৈর্ঘ্যে ছোট হয়ে থাকে এবং প্রস্থেও খুব ছোট হয়ে থাকে, খুব সরু নদীগুলো তৈরি হয়। দুটো ফার্স্ট অর্ডার স্ট্রিম যখন একসাথে মিলিত হয়, একটা ফার্স্ট অর্ডার স্ট্রিম, একটা ফার্স্ট অর্ডার স্ট্রিম মিলে, তখন সেটাকে বলা হয় সেকেন্ড অর্ডার স্ট্রিম। আবার এইভাবেই দুটো, এখানেও দুটো হয়তো ফার্স্ট অর্ডার স্ট্রিম মিলে একটা সেকেন্ড অর্ডার হচ্ছে, আবার এই দুটো সেকেন্ড অর্ডার মিলে গেল, তাহলে এখানে থার্ড অর্ডার হলো। এইভাবে কিন্তু স্ট্রিমগুলোকে কাউন্ট করা হয়ে থাকে। তো এখানে যে প্রধান নদী থাকে সেগুলো যেমন প্রধান নদী যেগুলো, তার সাথে কিছু উপনদী থাকে। উপনদীগুলো অবভিয়াসলি ওই ফার্স্ট অর্ডার স্ট্রিমেরই কিন্তু এক্সাম্পল। উপনদী তোমরা আগে পড়েছো, উপনদী মানে কি, যে নদী মূল নদীকে ট্রিবিউট করছে, ওই তার জল এনে মূল নদীতে দিচ্ছে, সেটাকে বলা হচ্ছে উপনদী। আর যখন মূল নদী থেকে অন্য কোনো নদীকে সে জলটাকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, সেটাকে বলা হয় শাখা নদী বা ডিস্ট্রিবিউটেড। এদেরকে বলা হচ্ছে উপনদী বা ট্রিবিউটারি, শাখা নদী বা ডিস্ট্রিবিউটেড। তো তাহলে আমরা এইভাবে দেখতে পাচ্ছি যে কিছু উপনদী আর একটা প্রধান নদী তো থাকছে, কিন্তু সেটা ভূমিভাগের প্রারম্ভিক যে ঢাল তার উপর ভিত্তি করে কিন্তু গড়ে উঠেছে। এরপরে কি বলা হচ্ছে যে এই যে উপনদীগুলো তৈরি হয়েছিল সেগুলো মস্তক ক্ষয় করবে। আমাদের আমাদের যেহেতু আমরা ডেভিস প্রাণীবিদ্যার ধারণাকে এখানে এনেছেন, তো আমাদের দেহের মধ্যে সব থেকে উপরে থাকে মাথা, সেমনি নদী যেখান থেকে উৎপন্ন হয় সেটাকেই বলা হয় নদীর মাথা, মস্তকের দিক। তো এই দিকে যদি আমি ধরে নিচ্ছি এই নদীটা এখান থেকে তৈরি হয়েছে, এই নদীটা এখান থেকে তৈরি হয়ে মূল নদীতে এসে মিলেছে,
তাহলে এই যে মস্তক দিক বরাবর ও আরো বেশি ক্ষয় করে করে নিজেদেরকে দীর্ঘায়িত করবে, জলের পরিমাণ বাড়াবে, তার ফলে জলের পরিমাণ বাড়ার সাথে সাথে কি হবে, ক্ষয়ের ক্ষমতাও বাড়বে। আর কি, নদীর নিম্ন ক্ষয় ক্ষমতা তখন বেশি হবে। তোমরা জানো, তাও জানিয়ে রাখি, ক্ষয় দুরকম ভাবে করতে পারে। যে কোনো ইরোসিভ যে এজেন্টস গুলো রয়েছে তারা দুভাবে ক্ষয় করে, নিম্ন ক্ষয়, পার্শ্ব ক্ষয়। তো নদীর ক্ষেত্রে এটা খুব ভালোভাবে আরো চোখে পড়ে, নিম্ন ক্ষয় এবং পার্শ্ব ক্ষয়। যখন উচ্চ প্রবাহের নদী সবসময় নিম্ন ক্ষয় বেশি করে, আর যখন সমতল প্রবাহে চলে আসে তখন কিন্তু নদী আবার পার্শ্ব ক্ষয় বেশি করে, নিম্ন ক্ষয় করতে পারে না, কারণ কিনা নদীর তখন ক্ষয়কারী ক্ষমতা কমে যায়। আর একদম বার্ধক্যতে গেলে তখন তো সঞ্চয় করে, তখন কোনো ক্ষয় করার ক্ষমতাই থাকে না। এরপরে কি বলছে, নদীর দুদিকে প্লাবন ভূমি তৈরি প্রায় অস্তিত্ব থাকে না কোনো। প্লাবন ভূমি সাধারণত কোথায় হয়, যেখানে বন্যা হবে, সেই সকল বন্যা অঞ্চলগুলোতে যে ক্ষয়িত পদার্থগুলো সঞ্চিত হয়ে হবে। এবং প্লাবন ভূমি বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি তাই জন্য কোথায় গঠিত হতে পারে, নিম্ন অববাহিকা অঞ্চলে। সেই হিসেবে বলা হচ্ছে এখানে কিন্তু সেভাবে প্লাবন ভূমির অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। জলবিভাজিকাগুলো, নদী মধ্যবর্তী জলবিভাজিকাগুলো প্রশস্ত হচ্ছে। দেখো তোমরা এই ছবিটা, এটা হচ্ছে প্রাথমিক ভূমিরূপ, যেখান দিয়ে নদী আসছে। এগুলো 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 হচ্ছে সব তোমার উপনদীগুলো, ঠিক আছে, এরা এসে জলটাকে এখানে দিচ্ছে। আর এটা হলো মেন রিভার, এর মাধ্যমে যে এই যে এগুলো সব উপনদীর আসার জায়গা, আর এটা হচ্ছে প্রধান নদী, এসে প্রধান নদী এভাবে গেছে। তাহলে এই মাঝে একটা নদী এবং এটা একটা নদী যদি হয়, তার মাঝের জায়গাটা দেখো বেশ খানিকটা চওড়া। এই চওড়াটা কতটা বা কিরকম যখন আমরা পরিণত পর্যায়ে পড়বো তখন আরো বেশি তোমাদের জন্য পরিষ্কার হবে। তো এই অঞ্চলটাতে আমরা দেখতে পাচ্ছি জলবিভাজিকা। জলবিভাজিকা কাকে বলি না, যখন দুটো নদীর মাঝের যে অঞ্চলটা থাকছে, যা কিনা ওই নদী দুটোকে বিভাজিত করে থাকছে, সেটাকে জলবিভাজিকা। সাধারণত কোনো উচ্চভূমি হয়ে থাকে। আমরা যখন নর্মালি আঁকি তখন কিরকম করি, যদি এইখান থেকে রিভার, বৃষ্টির জল পড়ছে, কিছুটা জল এদিকে চলে যাচ্ছে, কিছুটা জল এদিকে যাচ্ছে, মাথাটা সবসময় যে সুচালো হতে হবে তা না, হতে পারে ফ্ল্যাট টপও হতে পারে। তো এইভাবে দুদিকে চলে গেল, তাহলে এটা হয়ে গেল জলবিভাজিকা, যে জলকে বিভাজন করছে। আর কি না, ভূমিভাগের এখানে জলপ্রপাত এবং খরস্রোত সৃষ্টি হচ্ছে, যেহেতু ভূমির ঢাল খুব বেশি এবং সেখানে হচ্ছে জলপ্রপাত এবং খরস্রোত সৃষ্টি হতে পারে। এখানে জল ঠিকভাবে অনেক সময় বেরোচ্ছে না, কেন, কারণ এখানের মাথাগুলো অনেকটা বিস্তৃত এবং প্রশস্ত, ফ্ল্যাট টপ টাইপের। আবার সেজন্য এই জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় জল যদি নিকাশ না হতে পারে, এরকম জায়গাগুলোতে কোনো জলভূমি বা হ্রদ সৃষ্টি হয়ে থাকে। আর কি না, ভূমিভাগের সর্বাধিক বন্ধুরতা আমরা এখানে দেখতে পাচ্ছি। বন্ধুরতা কিভাবে হবে না, এই যদি ল্যান্ডফর্ম হচ্ছে আর এটা হচ্ছে সি লেভেলটা হচ্ছে, তাহলে এটা হলো সি লেভেল। এই সি লেভেল থেকে আলটিমেটলি হাইট কোনখানে কতটা হচ্ছে, এই যেখানে হাইট বেশি সেখানটাতে কি হবে, তার বন্ধুরতা বেশি, ঠিক আছে। এরপরে এই পর্যায়ে প্রাথমিক ঢালের ওপর নদী বাঁক তৈরি হতে পারে। তাহলে প্রাথমিক যে ঢাল থাকছে তার মধ্যে কোথাও কোথাও নদী বাঁক, কিন্তু সেই নদী বাঁক গুলো কিন্তু খুব বেশি সাইন কার্ভ টাইপের হবে না, খুব ছোট ছোট বাঁক নিয়ে হয়তো এগিয়ে থাকবে। যেসব জায়গায় নদীর গতিপথ পর্যায়ক্রমে কঠিন এবং কোমল শিলাস্তর থাকবে, সেই সকল জায়গাতেই একটু আগে যে বলছিলাম খরস্রোত বা জলপ্রপাত গঠিত হতে পারে। এবার তাহলে আমরা পড়বো পরিণত পর্যায়ের যে বৈশিষ্ট্যগুলো। পরিণত পর্যায়ের মধ্যে কি, নদীগুলো নিজেদের বিস্তৃত করছে যাতে সমগ্র এলাকার জলটা ওই নদীর মাধ্যমে নিষ্কাশিত হতে পারে। তাহলে নদী যখন বিস্তৃত হবে তার মানে কি হচ্ছে, নদী ক্ষয় করছে, পার্শ্ব ক্ষয় এবারে করছে। যৌবন পর্যায়ে নদী কিন্তু মূলত নিম্ন ক্ষয় করছিল, সেজন্য নদীগুলো অত বেশি চওড়া হয়নি। যখন মধ্যবর্তী পর্যায়ে বা পরিণত পর্যায়ে এসেছে তখন নদীগুলো নিম্ন ক্ষয়ের সাথে সাথেই পার্শ্ব ক্ষয়টাও করছে, তার ফলে নদী বিস্তৃত হচ্ছে। এবার নদী যেই বিস্তৃত হয় তখন কি হয় বলতো, জলবিভাজিকা যেগুলো সেগুলো সংকীর্ণ হয়। একটু আগে তোমাদের দেখাচ্ছিলাম ওইখানে জলবিভাজিকা গুলো এরকম ছিল না, এভাবে ছিল। আর এখানে জলবিভাজিকা গুলো দেখো, কেন, নদীর পার্শ্বক্ষয় পরিমাণ বেড়েছে। তখন নদীর নিম্নক্ষয় বেশি ছিল, এখন নদীর পার্শ্বক্ষয়ের পরিমাণ বেড়েছে, সেই জন্য জলবিভাজিকা গুলো কিন্তু সংকীর্ণ হয়ে গেছে। আর কি না, এই এলাকার শিলালক্ষণ এবং গঠনের সাথে নদী ব্যবস্থার কিন্তু একটা সুন্দর সম্পর্ক লক্ষ্য করা যাচ্ছে।
প্রধান নদীর দুদিকে নরম শিলা বরাবর পরবর্তী নদী এবার গঠিত হচ্ছে। এতক্ষণ আমরা প্রধান নদী উপনদী অব্দি ছিলাম, এইবারে তৈরি হচ্ছে পরবর্তী নদী। এরপরে কি বলছে, জলবিভাজিকার মধ্যে যে সকল জলাশয়গুলো ছিল, কেন জলবিভাজিকাতে জলাশয় ছিল, কেন কিনা এর মাথাটা অনেকটা প্রশস্ত ছিল। এখন মাথাগুলো দেখো কতটা সরু সংকীর্ণ হয়ে গেছে, তাহলে এখান থেকে যেই সংকীর্ণ হয়ে গেল তখন কিন্তু হ্রদ বা জলাশয় যেগুলো ছিল সেগুলো অবলুপ্ত হয়ে গেল। আর কি, নদী উপত্যকার তলদেশে প্রশস্ত প্লাবন ভূমি তৈরি হলো। এখানে কিন্তু আস্তে আস্তে সঞ্চয়ের কাজ শুরু হয়েছে, এবং সঞ্চয় কাজটা কোথায় হচ্ছে, নদী উপত্যকার যে তলদেশ সেই তলদেশে কিছুটা কিছুটা করে সঞ্চয় শুরু হচ্ছে, যা যা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর কি, প্লাবন ভূমির ওপরে নদী বাঁক গঠিত হচ্ছে। এতক্ষণ আমরা দেখছিলাম নদী বাঁক খুব সামান্য হচ্ছিল, কিন্তু মধ্যবর্তী পর্যায়ে এসে কিন্তু নদী মিয়েন্ডার কার্ভ যেগুলো সেগুলো আস্তে আস্তে ফর্ম করা শুরু করলো। এইখানে পর্যায়িত ঢাল লক্ষ্য করা যায়। যেই পর্যায়িত ঢালের কথা তোমাদেরকে প্রথমেই ভিত্তি যেখানে পড়িয়েছিলাম সেখানে বলেছিলাম গিলবার্টের পর্যায়িত ঢালের কনসেপ্ট, সেই কনসেপ্টটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়েছে। কিরকম না, মধ্যবর্তী পর্যায়ে যেখানে ক্ষয়ও হচ্ছে না সেভাবে, সঞ্চয় হচ্ছে না, শুধুমাত্র বহন হচ্ছে এবং সেটা খুব ধীর গতিতে হচ্ছে, তার ফলে যে ধরনের ভূমিরূপটা দেখতে পাচ্ছি গ্রেডেড প্রোফাইল বলছি, বা এইখান দিয়ে যখন নদীটা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে গ্রেডেড রিভার। বেশিরভাগ অঞ্চল জুড়ে জলবিভাজিকার পার্শ্বদেশের ঢাল বা নদী উপত্যকার পার্শ্বদেশের ঢাল অবস্থান করছে। তাহলে সব জায়গাতেই দেখো আগে যেমন জলবিভাজিকাগুলো ছিল, এখন কিন্তু জলবিভাজিকার ঢালগুলো অবস্থান করছে, পার্শ্বদেশের যে ঢালটা সেই ঢালগুলো বেশিরভাগ অঞ্চলে অবস্থান করছে, মানে ফ্ল্যাট ল্যান্ডের পরিমাণটা কিন্তু আস্তে আস্তে একেবারেই কমে গেছে। এবার তাহলে আসবো আমরা বার্ধক্য অবস্থায়। বার্ধক্য অবস্থার ক্ষেত্রে কি হচ্ছে না, প্রধান নদী তার উপনদীর সংখ্যা পরিণত অবস্থার থেকে আস্তে আস্তে হ্রাস পায়। কেন না, আলটিমেটলি কি হচ্ছে, ফার্স্ট অর্ডার স্ট্রিম থেকে সেকেন্ড অর্ডার স্ট্রিম হয়েছে, সেকেন্ড অর্ডার স্ট্রিম থেকে থার্ড হয়েছে, থার্ড থেকে ফোর্থ হয়েছে, এভাবে স্ট্রিমগুলো কিউমুলেট করতে করতে মানে কি হয়েছে, ওদের আয়তন বেড়ে গেছে, সংখ্যা কমে গেছে। সেই জন্য দেখা যাচ্ছে যে তাদের প্রধান নদী এবং উপনদী আস্তে 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 অনেকটা কমে গেছে। পার্শ্ব বরাবর বা দৈর্ঘ্য বরাবর, মানে ক্রস প্রোফাইল বা লং প্রোফাইল বরাবর যখন দেখছি তখন নদী উপত্যকার ঢালটা কি হয়েছে, খুব মৃদু হয়ে গেছে। দেখো এখানে ঢালটা একেবারেই ঢাল নেই, এতক্ষণ আমরা এইরকম ল্যান্ডফর্ম পড়েছি, এখন দেখছি এইরকম একটা ল্যান্ডফর্ম, মানে ঢালটা দেখো একেবারেই নেই, সেটা আমরা বুঝতে পারছি। সব অঞ্চল জুড়ে প্লাবন ভূমি দেখা যাচ্ছে। নদী যে অঞ্চল, নদী যখন সঞ্চয় কাজ করে, সঞ্চয়জাত একটা ভূমিরূপ হচ্ছে প্লাবন ভূমি। ফ্লাড হয় যখন বা প্লাবনের ফলে নদীবক্ষের যে পলি সেগুলো পার্শ্ববর্তী দুদিকে যখন ঢিপির আকারে সঞ্চয় করছে সেটাকে আমরা বলছি প্লাবন ভূমি। এখানে তাহলে এই জায়গা সবগুলো প্লাবন ভূমির অন্তর্ভুক্ত হচ্ছে। নদী প্রশস্ত উপত্যকার মধ্যে চওড়া নদী বাঁক করে বইতে থাকছে। তাহলে আমরা প্রথমে যখন পড়ছিলাম যে যৌবন পর্যায়ে পরিণত পর্যায়ে এসেছে আরো বেশি। আচ্ছা এটা কেন বলো দেখি, এই যে তার কার্ভটা আস্তে আস্তে বাড়ছে, এর পেছনেও কিন্তু কারণ আছে। ওই এক হাইট যখন বেশি থাকে, তোমাদেরকে যেমন একটা এক্সাম্পল দিচ্ছিলাম না, পাহাড়ের মধ্যে দিয়ে পাহাড় থেকে তোমরা যখন নামবে, তোমরা চাও না চাও স্পিডে তোমাদের নামতেই হচ্ছে। হয়তো একটা কোনো সামনে একটা গাছ আছে বা কোনো একটা জিনিস তুমি অমিট করতে চাইছো কিন্তু করতে পারছো না ডিউ টু দ্য স্পিড। কিন্তু যখন তুমি সমতলের মধ্যে দিয়ে যাচ্ছ, এই পাশে ঘাস আছে, এই পাশে নোংরা আছে, আমি ওটাকে এড়িয়ে হাঁটার সুযোগ পাই। নদীরও তাই হয়। নদী যখন ওর মধ্যে অনেকটা ক্যাপাসিটি থাকে, যখন যৌবন পর্যায়ে থাকে তখনও অনেকটা স্পিডে নামে, তার ফলে তার কার্ভটা সেভাবে লক্ষ্য করা যায় না। কিন্তু যখন পরিণত পর্যায়ে এসে পৌঁছেছে তখন তো নদী একদম টায়ার্ড, নদীর মধ্যে সেই ক্ষয়ের ক্ষমতাই নেই, যেখানে পারছে গিয়ে বসে যাচ্ছে, মানে ক্ষয়িত পদার্থগুলোকে এনে ডাম্প করে দিচ্ছে। তো ডাম্প যেই করছে, নদী আর নিজের সামনেই হয়তো ডাম্প করে ফেললো, ওর গতিপথের সামনে যেই পড়ে গেল, ও তো আর সেটাকে ভেদ করে যেতে পারবে না, সেই ক্ষমতাও নদীর নেই। তখন কি করলো, ওইটাকে কাট করে এগোচ্ছে। তার মানে ভেবে নাও যে এই সকল জায়গাগুলোতে নদী যখন এইভাবে যাচ্ছিল, আস্তে আস্তে এই সকল জায়গাগুলোতে কি পড়ছে না, সেডিমেন্টেশন হচ্ছে। তখন নদী আস্তে আস্তে তার কার্ভটাকে আরো বেশি করে নিচ্ছে, যাতে ওইগুলোকে অমিট করে ও শান্তিতে প্রবাহিত হতে পারে। আচ্ছা আর কি, তাহলে
এখানে প্লাবনভূমিতে হ্রদ জলাশয় সৃষ্টি হচ্ছে, যেহেতু এখানটা ফ্ল্যাট ল্যান্ড, তাহলে সেই অঞ্চলে কিন্তু এবারে নদীর প্লাবনভূমি অঞ্চলটাতে হ্রদ বা জলাশয় সৃষ্টি হতে পারছে। আর কি হচ্ছে না, এখানে জলবিভাজিকার উচ্চতার ব্যাপ্তি একদম কমে গেছে, জলবিভাজিকা যেগুলো ছিল সেগুলো আর একদমই নেই। তাহলে কি আছে, আর কি এখানে নদীর সাথে সাথে আর কারা কাজ করছে, আবহবিকার পুঞ্জিত স্থানান্তরও ব্যাপকভাবে কাজ করার এখন চান্স পাচ্ছে। আর মৃদু ঢালযুক্ত এখানে ভূমিরূপ আমরা জানি, তাহলে এর মাধ্যমে ওরা ক্ষয়ের শেষ সীমা পর্যন্ত পৌঁছে যাচ্ছে এই বার্ধক্য পর্যায়ে। ডেভিস তার নাম দিয়েছেন সমপ্রায় ভূমি। আর যে সকল কঠিন যে সকল শিলা যেগুলোকে নদী ক্ষয় করতে পারছে না একেবারেই, সেই সকল ছোট্ট ছোট্ট টিলার মতো যে অংশগুলো রয়ে যাচ্ছে সেগুলোকেই বলা হচ্ছে মোনাডনক। যে কোনো নতুন তত্ত্ব যখনই আসে সঙ্গে সঙ্গে কি আসে বলতো, সমালোচনা। তার কিছু পজিটিভ সাইড থাকে, কিছু নেগেটিভ সাইড থাকে, মানে কিছু মেরিটস কিছু ডিমেরিটস থাকবে। তো ডেভিসের তত্ত্বেও কিন্তু সমালোচনা, ডেভিসও তার তত্ত্বের সমালোচনার শিকার হয়েছিলেন। তো প্রথমে যেগুলো মেরিটের জায়গা সেগুলো হচ্ছে গ্রহণযোগ্য দিক হিসেবে এখানে উল্লেখ করা হচ্ছে। প্রথম সেটা হচ্ছে একটা প্রাথমিক তত্ত্ব। এতদিন কিন্তু ভূমিরূপকে বা ক্ষয়কারী শক্তিকে কখনো প্রাণের সঞ্চার করা হয়নি। ডেভিস কিন্তু প্রথম তাদের মধ্যে প্রাণের সঞ্চার করেছেন। তাদের মধ্যে যে প্রাণ থাকতে পারে, তাদের মধ্যে যে বিভিন্ন পর্যায় ভিত্তিক অগ্রসর হতে পারে সেই ধারণা দিয়েছেন, এবং উনি প্রথম সাইকেল অফ ইরোশনের কনসেপ্টটা দিয়েছেন। তাই জন্য প্রাথমিক ধারণা যেহেতু উনি দিয়েছেন, পরবর্তীকালে পেং, কিং, হ্যাক বিভিন্ন জন কিন্তু ধারণা দিয়েছেন, কিন্তু প্রাথমিক ধারণার উপর ভিত্তি করেই দিয়েছেন। সেই জন্য সবসময় তার ধারণার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের জীবনে থাকবেই, অন্তত জিওমরফোলজির জীবনে থাকবে। এরপরে কি না, ওটা খুব সরল এবং সহজবোধ্য। এত সরলভাবে উনি ব্যাপারটা ব্যাখ্যা করেছেন যে যে কোনো মানুষ কিন্তু ওটাকে আত্মস্থ করতে পারছে বা পারে। আর ভূমিরূপ বিদ্যা এবং প্রাণীবিদ্যার মধ্যে সংযোজন একটা ঘটিয়েছেন, যেটা বলেছিলাম প্রথমে ডারউইনবাদটাকে উনি আমাদের মরফোলজির কনসেপ্টের মধ্যে এনে দিয়েছেন, তাহলে সেখানে ভূমিরূপের মধ্যে এনেছেন প্রাণীবিদ্যাটাকে। তার যে সংযোজনা সেটা কিন্তু তার একটা অন্যতম কীর্তির দিক। এবার এত কিছু ভালো দিক থাকা সত্ত্বেও তত্ত্বের কিন্তু সমালোচনা রয়েছে, তত্ত্বের খারাপ দিক কিছু বা ত্রুটির দিক কিছু রয়েছে। কিরকম না, দ্রুত উত্থান। উনি প্রথমেই বলেছেন কোনো একটা যদি এটা হচ্ছে একটা এমএসএল, সেখান থেকে কিন্তু দ্রুত একটা উত্থান হবে, উত্থান যতক্ষণ না শেষ হবে ততক্ষণ ক্ষয় শুরু হবে না। তাহলে এবং তার সাথে কি বলেছিলেন, উত্থানটা খুব দ্রুত হবে, কিন্তু সব জায়গায় কি উত্থান দ্রুত হবেই, তা তো নাও হতে পারে। তো সেই বিষয়টা নিয়ে কিন্তু একটা ত্রুটির জায়গায় তাকে ত্রুটি ফেস করতেই হচ্ছে, যে দ্রুত উত্থান না হয়েও আস্তে আস্তে সামগ্রিকভাবেও কিন্তু উত্থান হতে পারে। তারপরে ক্ষয়চক্রের যে বাধা, উনি বলেছেন যে ক্ষয়চক্র যখন একদম শেষ হয়ে আসবে, শেষের পরে তারপরে আবার সেখানে আরো কিছু ক্ষয়চক্রের বাধা সৃষ্টি হতে পারে, কিন্তু ক্ষয় চলাকালীন সেভাবে কিছু দেখা যাবে না, সেটাও কখনো মেনে নেওয়া যাচ্ছে না। এন্ট্রপি ম্যাক্সিমাইজেশনের ধারণা দিয়েছেন, ধারণা সত্যিই খুব সুন্দর, গ্রহণযোগ্য নিশ্চয়ই, কিন্তু যে একটা ম্যাক্সিমাম এন্ট্রপি হবে তবেই সেখানে ল্যান্ডফর্ম তৈরি হবে, তার মাঝে ইন্টারাপশন হবে না, এটা কিন্তু সঠিক নয় বলে পরবর্তীকালে মনে করা হয়েছিল। সময়ের উপর অত্যধিক পরিমাণে গুরুত্ব দিয়েছেন, যেটা কিনা যে উনি বলেছেন যে একটা প্রথমে যেমন হবে খুব কম সময়, তারপরে দীর্ঘকাল ধরে যৌবন পরিণত বার্ধক্য অবস্থায় দিয়ে দিয়ে এগোবে, তাহলে সময়টাকে প্রধান গুরুত্ব দিয়েছেন। কিন্তু এতটা বেশি গুরুত্ব দেওয়ার কিন্তু জায়গা থাকে না, তার কারণ হচ্ছে এরকম তো হতেই পারে যে যখন যৌবন পর্যায়ে চলছে তার সেই অবস্থা থেকেও কিন্তু আবার নতুন করে ক্ষয় উত্থান হতে পারে, এখান থেকে উত্থান হতে পারে, পরিণত থেকেও উত্থান হতে পারে, তাহলে তিনি কিন্তু সেইটাকে তার তত্ত্বে মান্যতা দেননি, সেজন্য সেটা একটা ত্রুটির দিক। অসম্পূর্ণ ক্ষয়চক্র, মানে উনি কখনোই ওর ক্ষয়চক্র ওনার মতে আগে কমপ্লিট হবে, যখন ওটা প্ল্যানের সমপ্রায় ভূমিতে পরিণত হবে, তারপর সেখানে আবার আপলিফমেন্ট হয়ে আবার ক্ষয়চক্র শুরু হতে পারে, যেটাকে সেকেন্ড সাইকেল অফ ইরোশন বলবো, এইভাবে এগিয়েছেন। কিন্তু অনেক সময় ওটা অসম্পূর্ণ থাকা অবস্থায়ও কিন্তু নতুন ভাবে ক্ষয়চক্র উদ্ভব হতে পারে, যেটা তিনি
তার তত্ত্বের মধ্যে দেখাননি বলে ত্রুটি মনে করা হচ্ছে। এবার এটা হয়ে গেল ডেভিসের নর্মাল সাইকেল অফ ইলিউশন। তোমাদের সিলেবাসের মধ্যে যেহেতু বলা হয়েছে যে ডেভিসের সাইকেল অফ ইলিউশনের কনসেপ্টটা দিতে, তাহলে শুধুমাত্র নর্মাল সাইকেল অফ ইলিউশন তো দিতে হবেই, তার সাথে কিন্তু শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্রটাও বলতে হবে। কেন? এরিড সাইকেল অফ ইলিউশন যেটা, কেন কিনা তিনি পরবর্তীকালে মরু অঞ্চলের যে ক্ষয়চক্র সেটাকেও তিনি তত্ত্বের মধ্যে এনেছিলেন, তার সম্পর্কেও তত্ত্ব দিয়েছেন। সেজন্য দুটোই আমাদের পড়তে হবে, যদিও নদীর ক্ষয়চক্রটা প্রধান, কিন্তু বায়ুর ক্ষয়চক্র আমাদেরকে জানতে হবে। এক্ষেত্রে কি হলো না, মরুপ্রায় অঞ্চলে অবভিয়াসলি এটার ক্ষেত্রে ওটা যেমন নদী আর্দ্র জলবায়ু অঞ্চলে, এটা মরুপ্রায় অঞ্চলে লক্ষ্য করা যাচ্ছে। কোন উত্থিত উচ্চভূমি যখন বিভিন্ন ক্ষয়কারী শক্তির মাধ্যমে ক্ষয় করতে করতে একটা সমতল ভূমিতে পরিণত হবে, তখন সেটাকে বলা হচ্ছে শুষ্কতার ক্ষয়চক্র। আর এখানে সমতল ভূমিকে যেমন নদীর ক্ষেত্রে উনি নাম দিয়েছেন পেনিপ্লেন, মরু অঞ্চলের ক্ষেত্রে নাম দিয়েছেন পেডিপ্লেন। ঠিক আছে, 1905 খ্রিস্টাব্দে তিনি এই মরু ক্ষয়চক্রের তত্ত্বটি আমাদের সামনে এনেছেন। পরবর্তীকালে এলসি কিংও মরু ক্ষয়চক্র সম্পর্কে তত্ত্ব উপস্থাপনা করেছেন। ডেভিসের ধারণা কি, শুধুমাত্র যে বায়ু তা না, বায়ুর সাথে আবহাওয়া এবং জলধারার মিলিত কাজের ফলে মরু বা প্রায় মরু অঞ্চলে যখন কোনো একটা উত্থিত ভূমিভাগ যৌবন পরিণত বার্ধক্য অবস্থার মধ্যে দিয়ে সমপ্রায় ভূমিতে পৌঁছবে, সেটাই হচ্ছে মরু ক্ষয়চক্র। এই ক্ষয়চক্রেরও 3টে পর্যায় লক্ষ্য করতে পারছি, যেমন আমরা ডেভিসের নর্মাল সাইকেল অফ ইলিউশনে পড়লাম, একই রকম 3টে পর্যায়। এবার ওখানে যেমন আমরা উত্থিত ভূমিরূপ যে নিয়ে যেটা পড়ছিলাম, এখানে কি রকমের হতে পারে, এখানে কোনো পর্বত বেষ্টিত মালভূমি বা কোনো পর্বত বেষ্টিত অবনত অঞ্চল, সেখানে কিনা শুষ্ক মরুচক্র শুরু হবে। এবং যখন শুষ্ক মরুচক্র শুরু হবে তখন কিন্তু সেখানে জলধারার কাজ সব থেকে বেশি প্রকট হবে। পরবর্তীকালে যখন পরিণত এবং বার্ধক্য অবস্থায় পৌঁছবে তখন কিন্তু জলধারার কাজ আস্তে আস্তে থাকবে না, তখন বায়ুর কাজটা আস্তে আস্তে প্রকট হবে। তো প্রথমে শুরু হচ্ছে এখন তাহলে যৌবন পর্যায়ের প্রথম বৈশিষ্ট্য তাহলে কি বললাম, পর্বতবেষ্টিত উপত্যকা বা পর্বতবেষ্টিত মালভূমিতে এই ক্ষয়কাজ শুরু হবে। যেহেতু পর্বতবেষ্টিত মালভূমি, তো তাহলে আমি যদি দেখছি এখানে একটা পর্বত আছে, এদিকে পর্বত আছে, তাহলে কি হবে এই অঞ্চলে বা এইরকম জায়গাতেও আরো পর্বত আছে, তাই তো, পর্বত বেষ্টিত মালভূমি। এই জায়গাটা অবনত অঞ্চল, তাহলে এই সকল জায়গাতে জল নির্গম প্রণালীটা কিরকম হবে, কেন্দ্রমুখী। মাঝের যে অবনত অঞ্চল সেখানে জলটা বেরিয়ে আসবে, এখানে কেন্দ্রমুখী জল নির্গম প্রণালী গঠিত হতে দেখা যাবে। এছাড়া কি অস্থায়ী প্লায়া হ্রদ সৃষ্টি হবে, অবনমিত যে অঞ্চলগুলো সেখানে জল সঞ্চিত হয়ে যে হ্রদ গঠন করবে সেটাকে বলা হচ্ছে প্লায়া। তো অস্থায়ী প্লায়া হ্রদ এখানে তৈরি হবে। প্লায়া হচ্ছে ওখানকার স্থানীয় ক্ষয়সীমা বলতে প্লায়া বোঝানো হচ্ছে, মানে যেমন ধরো এইটা যদি দেখেছি, বায়ু তাড়িত হয়ে এখানে একটা গর্ত, অবনমিত গর্ত তৈরি হয়েছে যেখানে জল সঞ্চিত হয়েছে, এটাকে প্লায়া বলতে পারছি। এই প্লায়া এটা হচ্ছে এখানকার স্থানীয় ক্ষয়সীমা বলতে বোঝাচ্ছে, মানে ওখান পর্যন্ত তাহলে নদীটা ক্ষয় করতে পারবে। গভীর আবহবিকারে শিথিল শিলাচূর্ণ সৃষ্টি হবে, ওখানে আবহবিকার তো হবেই, তার কারণ হচ্ছে যে ওই অঞ্চলে তো যেখানে স্কেয়ারসিটি অফ রেইনফল থাকছে সেখানে গাছপালার পরিমাণ কম, মানে সেখানে বাতাস বা সূর্যালোক ডিরেক্টলি কিন্তু ল্যান্ডের ওপরে পড়তে পারছে, এবং ল্যান্ডের ওপর পড়ছে বলে, এবং ওখানে একটা জিনিস আমরা জানি যে টেম্পারেচারের যে ডিউরিনাল রেঞ্জটা সেটা অনেক বেশি, দিনের বেলা অনেক বেশি তাপমাত্রা, রাত্রিবেলা অনেক কম তাপমাত্রা হয়ে যাচ্ছে, তার ফলে সেখানে কিন্তু কি হয় না, যে এই ডিউরিনাল রেঞ্জটা বেশি হওয়ার জন্য দেখা যাচ্ছে যে ওখানের শিলাগুলো খুব সহজে কিন্তু ভেঙে যাচ্ছে, আবহবিকারের আওতায় চলে আসছে। আর কি স্বল্প সময়ে প্রবল বৃষ্টিপাত হওয়ার ফলেই কিছু কিছু স্ট্রিম তৈরি হচ্ছে যা কিনা এই যৌবন পর্যায়ে শুরু করতে সাহায্য করছে, সেই জন্য ওই নদীগুলোর ক্ষয়ের ক্ষমতা বেশি থাকায় ভি আকৃতির উপত্যকা লক্ষ্য করা যাচ্ছে। আর কি আবহবিকারগ্রস্ত শিলাচূর্ণ জলধারা দ্বারা বাহিত হয়ে উপত্যকার সামনের জায়গায় এসে গঠিত হবে,
সঞ্চিত হবে, যেগুলো কিনা পলল শঙ্কু গঠন করবে। এই পলল শঙ্কু একসাথে একসাথে যদি এটা একটা হয়, এই অঞ্চলটাতে এসে পলল শঙ্কু অনেকগুলো তৈরি হচ্ছে। এই পলল শঙ্কুগুলো একসাথে যখন হয়ে যাবে, তাহলে সেই অঞ্চলটাকে কি বলা হবে না বাজাদা। আর কি অববাহিকার মাঝে বৃষ্টির জল জমে সৃষ্ট প্লায়া হ্রদ সূক্ষ্ম পলির, যেখানে প্লায়া তৈরি হয়েছে সেখানেও কিন্তু পাশে পাশে সূক্ষ্ম পলির আস্তরণ লক্ষ্য করা যাবে। আর কি এখানে দু ধরনের কাজই হচ্ছে, অবরোহণ আরোহণ, মানে হচ্ছে ক্ষয় সঞ্চয়, দুটো কাজই হচ্ছে। কোথায় কোনটা হচ্ছে? উচ্চভূমি যেখানে, সেখানে ক্ষয় হচ্ছে মানে অবরোহণ, যেখানে অববাহিকা অঞ্চল সেখানে আরোহণ মানে সঞ্চয় হচ্ছে। এইগুলো যখন যখন আমি বলছিলাম যে এগুলো হচ্ছে পর্বত পর্বত, তাহলে পর্বত থেকে কি হবে? ক্ষয় হচ্ছে। ক্ষয়িত পদার্থগুলো কোথায় এসে পড়ছে? এই অবনমিত অঞ্চলে, সাবডাক্টেড অঞ্চলটাতে, তাহলে সেখানে হয়ে থাকবে আরোহণ বা সঞ্চয়। এই পর্যায়ে উপত্যকার অপসারণের ফলে অপসারণে সৃষ্ট গর্ত বা ব্লো আউট তৈরি হচ্ছে। এই হয়ে গেল তাহলে যৌবন পর্যায়। যৌবন পর্যায়ের পরে একই রকম ভাবে আমরা আসবো পরিণত পর্যায়। পরিণত পর্যায়ের মধ্যে কি কি পড়ছে না, বৃষ্টিপাতের পরিমাণ তোমাদের একটু আগেই বললাম যে যৌবনে যেমন বৃষ্টিপাতের ভূমিকা প্রধান, জলধারার ভূমিকা, পরিণত বার্ধক্যতে যত যাব তত হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকবে আর বায়ুর কাজের পরিমাণ কিন্তু বাড়তে থাকবে। তাহলে এখানে কি হচ্ছে, বায়ুর কাজ সক্রিয় হতে শুরু করেছে আর বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ার জন্য জলধারার কাজটা কিন্তু কমে যাচ্ছে। জলধারা যতক্ষণ অ্যাক্টিভ থাকবে ততক্ষণ ওখানে কিন্তু যৌবন পর্যায়ে চলবে। তো জলধারা কমে যাওয়ার জন্য পরিণত পর্যায়ে পৌঁছেছে। এখানে বায়ুর কাজের ফলে ভূমির উপর পরিবর্তন কিন্তু যা হবে সেটা পুরোপুরি বায়ুর কাজের ফলেই লক্ষ্য করা যাবে। এই পর্যায়ে ভূমির উচ্চতা কমতে থাকছে এবং সঞ্চয় কাজের ফলে অববাহিকা অঞ্চলে উচ্চতা বাড়ছে। একই রকম পার্বত্য অঞ্চল যেগুলো ছিল উচ্চ অঞ্চল, সেগুলোতে উচ্চতা কমছে, অবনমিত অঞ্চল সেখানে উচ্চতা বাড়ছে। আর কি না, উপত্যকা বিস্তৃত হচ্ছে আস্তে আস্তে এবং জলবিভাজিকাগুলো সংকীর্ণ হচ্ছে। যত উপত্যকা বিস্তৃত হবে এই অঞ্চলে দেখো জলবিভাজিকাগুলো আস্তে আস্তে সরু হয়ে গেছে। তাহলে এই মাঝের যে ল্যান্ডটা সেটা হচ্ছে উপত্যকা অঞ্চলটা অনেকটা বেড়ে গেছে। আর কি না, এই অঞ্চলে পলল শঙ্কু বাজাদার বিস্তৃতি ঘটতে থাকে। এই অঞ্চলে এই বাজাদা যেগুলো পলল শঙ্কু এসে এখানটা যেহেতু এই উপত্যকা অঞ্চলে ক্ষয়িত পদার্থগুলো এসে সঞ্চয় করে পলল শঙ্কু তৈরি হচ্ছিল, একত্রিত হয়ে তৈরি হয়ে গেছে বাজাদা। আর কি পর্বতের সম্মুখ ভাগে মানে পর্বতের সামনের দিকে এবং বাজাদার পশ্চাৎবর্তী অঞ্চল, এই অঞ্চলটাতে তৈরি হয়েছে কি পেডিমেন্ট। মৃদু ঢালযুক্ত অঞ্চলটাতে পেডিমেন্ট তৈরি হয়েছে। আর অববাহিকার বিস্তার বৃদ্ধিতে বায়ুর বেগ বাড়ছে এবং অবরোহণ প্রক্রিয়া আরো সক্রিয় হচ্ছে। শেষে এই অঞ্চলে যে প্লায়া তৈরি হয়েছিল যৌবন পর্যায়ে, বৃষ্টির অভাবে কিন্তু পরিণত পর্যায়ে এসে প্লায়াগুলো আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকবে। এরপর তাহলে আমরা পাবো বার্ধক্য পর্যায়। বার্ধক্য পর্যায়ে কি বলছে না, বার্ধক্য পর্যায়ে যখন জলের কাজ পুরোপুরি বন্ধ আর সেখানে বায়ুর কাজ চলছে, তখন সেখানটাকে আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে বার্ধক্য পর্যায়ে উপনীত হয়েছে। জলধারার কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়, বায়ুর কাজ শুরু হয়। সমগ্র ভূমিভাগের উচ্চতা বন্ধুরতা আস্তে আস্তে কমতে থাকছে। উচ্চতা কমছে কেন কিনা ক্ষয় হয়ে গেছে, তাই জন্য উচ্চতা কমে গেছে। পেডিমেন্ট গুলো পরপর যুক্ত হয়ে একটা সমতল গঠন করেছে, যেটা যেহেতু ডেজার্টে লক্ষ্য করা যাচ্ছে সেই জন্য ওটাকে বলা হচ্ছে ডেজার্ট পেডিপ্লেন। এই সমপ্রায় ভূমির ওপরে ক্ষয় প্রতিরোধ করে কঠিন শিলাগুলো যেগুলো দাঁড়িয়ে আছে সেগুলোকে, এখানে কঠিন শিলাগুলোকে ইনসেলবার্জ বলা হচ্ছে। আর কি না, বায়ুর কাজ সর্বাধিক সক্রিয় বলে সমপ্রায় ভূমিতে স্থানে স্থানে অপসারণ গর্ত, বালিয়াড়ি মানে বালির দ্বারা যে সকল গঠিত ভূমিরূপ সেগুলো গঠিত হচ্ছে। আর এইটা হচ্ছে আলটিমেট এখানের যে বেস লেভেল অফ ইরোশন সেটা হলো ভৌম জল পৃষ্ঠ। তাহলে প্লায়া পড়েছিলাম আমরা বায়ুর ক্ষয়কার্যের ক্ষেত্রে, প্লায়া পড়লাম কি না টেম্পোরারি বেস লেভেল, আর আলটিমেট বেস লেভেল পড়লাম কি ভৌম জল পৃষ্ঠ। এই দুটো কিন্তু মাথায় রেখো, যদি এরকম মানে 2 নম্বরের একটা একটা করে প্রশ্ন পড়ে যায় একটু মাথায় রাখলেই আশা করি হবে। তাহলে এবারে আমরা আসছি
মোটামুটি আমাদের এই দুটো তত্ত্ব পড়া হয়ে গেছে। এই দুটো তত্ত্ব যখন পড়লাম, সেই দুটো তত্ত্বের মধ্যে একটু পার্থক্য পড়ব। এটা হচ্ছে নদীর ক্ষয়চক্রের ফলে যেটা, সেটা, আর এটা হলো বায়ুর ক্ষয়কার্যের ফলে বা বায়ু ক্ষয়চক্র, যেটা মরু অঞ্চলের ক্ষয়চক্রের ফলে। মানে এটা হচ্ছে স্বাভাবিক ক্ষয়চক্র, এটা হচ্ছে মরু ক্ষয়চক্র। কি না, ক্ষয়চক্রের সূচনা কি হয়? স্বাভাবিক ক্ষয়চক্রের মধ্যে আমরা কি পড়লাম, যে সেটা ক্ষয়চক্রের সূচনা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে কোনো একটা ভূমি উত্থিত হওয়ার ফলে। আর বায়ুর ক্ষেত্রে কি পড়া হয়েছে না, বায়ুর ক্ষেত্রে কোনো একটা পাদ সমভূমি উত্থানের মধ্যে দিয়ে শুরু হচ্ছে। নিয়ন্ত্রক কি, যেটা হচ্ছে স্বাভাবিক ক্ষয়চক্র অবভিয়াসলি নদী, আর যেখানে বায়ুর ক্ষয়চক্র বা মরু ক্ষয়চক্র অবভিয়াসলি সেখানে বায়ু থাকবে, সাথে থাকবে জলধারা আর আবহবিকার বা পুঞ্জিত ক্ষয় তার সাথেও। জলবায়ু অঞ্চল নিশ্চয়ই আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চল হবে, যেহেতু এটা নদীর অধ্যুষিত অঞ্চল। আর বায়ু বা মরু ক্ষয়চক্র যেহেতু সেটা শুষ্ক জলবায়ুযুক্ত অঞ্চলের মধ্যে পড়ছে। শেষ সীমা সমুদ্রপৃষ্ঠ, একটু আগেই পড়লে যে মরু জলবায়ুর ক্ষেত্রে ক্ষয়চক্রের ক্ষেত্রে ভৌমজল তল হচ্ছে শেষ সীমা। সৃষ্ট যে হ্রদ, আমরা যেমন নদীর ক্ষেত্রে বলি না অশ্বক্ষুরাকৃতি হ্রদ, আবার যখন মরু অঞ্চলে যে হ্রদ তৈরি হয় সেই হ্রদগুলোকে আমরা কিন্তু বলি প্লায়া হ্রদ, তাই তো? আচ্ছা, আর শেষ যেটা পয়েন্ট সেটা হচ্ছে কি ধরনের লাস্ট আলটিমেট ভূমিরূপটা কি হয়। মরু অঞ্চলে আমরা বললাম যে পেনি প্লেন, এবং সেখানে মোনাডনক দেখতে পাচ্ছি। নদীর ক্ষয়চক্রের ক্ষেত্রে পেনি প্লেন আর মোনাডনক দেখতে পাচ্ছি। আর যখন মরু ক্ষয়চক্রে যাচ্ছি তখন আমরা ইনসেলভার্স দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে পেডি প্লেন। তাহলে এই হয়ে গেল আমাদের ক্ষয়চক্রের যে সামগ্রিক একটা ধারণা। আশা করি তোমাদের এটা উপকারে লাগবে, তাড়াতাড়ি করে পড়ে ফেলো। অল দ্য বেস্ট।